ওম ওম জাগো সুরাসুর নরের জননী জাগো মা জাহ্নবী ব্রহ্মশাপে জীর্ণ কলেবর কাতর অন্তর শিরায় শিরায় বহে হিমানী প্রবাহ আবির্ভূত হও দেবী সম্মুখে মোদে রক্ষা করো মাতা কৃপাপহারিণী ত্রিভুবন তারিণী বিমোচিত ব্রহ্মশাপ পতিত পাবনী গঙ্গে জাগো জাগো মা মন্দাকিনী জাগো জাগো মা মকর বাহিনী।
নমস্কার। আমাদের পালা গঙ্গা তুমি বইছে কেন আপনাদের তথা ভারতবাসীর কাছে উপস্থাপনার কারণ ও প্রয়োজনীয়তা সম্বন্ধে আপনাদের উদ্দেশ্যে দু চার কথা। আপনারা দেখলেন গঙ্গার উৎস পুরাণে বর্ণিত তথ্য থেকে আমাদের মহতি প্রয়াস, কিন্তু বর্তমানে সারা বিশ্বব্যাপী বিশ্ব উষ্ণায়নের জন্য সারা পৃথিবীব্যাপী মানুষ মানে আমরা সবাই প্রাকৃতিকভাবে বিপদগ্রস্ত। তার জন্য আমরা মানে এই মনুষ্য সমাজই দায়ী। এই গঙ্গা নদীকে আমরা তথা ভারতবাসী মা রূপে আখ্যা দিয়ে থাকি, কারণ মাই হলেন সন্তানের লালন পালনের কর্ত্রী। কারণ আমাদের দেশ হল নদী মাতৃক দেশ। প্রাচীন আমল থেকে মানুষ যখন প্রথম খাদ্য শস্য চাষবাস এবং যাতায়াত শুরু করে, তার প্রধান মাধ্যম ছিল এই জলপথ। কিন্তু কিছু স্বার্থন্বেষী অবিবেচক মানুষদের জন্য আমরা সচেতন বা অবচেতন ভাবে গঙ্গা দূষণ করেই যাচ্ছি। কিন্তু বিজ্ঞান এখন উন্নত, তবু গঙ্গার এত প্রয়োজনীয়তা কেন? কারণ ভূগর্ভস্থ মাটির নিচের জল প্রায় নিঃশেষিত। যতটুকু জল আমরা পাই তা বিষাক্ত ও আর্সেনিক যুক্ত। এই তথ্য সম্পূর্ণভাবে ফরেনসিক তথ্য। গঙ্গোত্রী থেকে উৎপত্তি যে গঙ্গা আমাদের রাজ্যে এসে পৌঁছেছে তা পরিপূর্ণভাবে বিষাক্ত। কারণ হরিদ্বারের জল পানীয় যোগ্য, অথচ আমাদের রাজ্যে গঙ্গার জল বিষাক্ত। তার জন্য দায়ী কিন্তু আমরা জানি জলের অপর নাম জীবন। বিজ্ঞান যখন এত উন্নত ছিল না, তখন মানুষ গঙ্গার জল পানীয় হিসেবে ব্যবহার করত। তখন মানুষের গড় আয়ু ছিল প্রায় 100 বছর। কিন্তু বর্তমানে নলকূপ মাধ্যমে যে জল আমরা পাই তা বিষাক্ত। তার জন্য এখন মানুষের গড় আয়ু প্রায় 45 থেকে 50 বছর। তাই ভারত সরকার এবং রাজ্য সরকার বিগত কয়েক দশক ধরে মানুষের স্বার্থে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু করেন। এর প্রধান উদ্দেশ্য কিভাবে গঙ্গা নদীর জল পানীয় জল হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষকে সুস্থ রাখা যায়। তাহলে এই মুহূর্তে আমরা সবাই স্বীকার করব, এই গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পটি মানুষের স্বার্থে একটি মহতি প্রয়াস। সেই মহতি প্রয়াসকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের সামান্য প্রচেষ্টা আজকের এই পালা উপস্থাপনা। আশা করব আমাদের সাথে সাথে আপনারাও মানুষের কাছে গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রয়োজনীয়তা পৌঁছে দেবেন নিজেদের স্বার্থে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। নমস্কার। জয় মা ভবতার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর এবং ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথের পাদপথে প্রণাম জানিয়ে শ্রী দুর্গা অপেরা পক্ষ থেকে শুধু নায়ক বন্ধু, শুধু যাত্রামতী দর্শক বন্ধু এবং স্থানীয় প্রশাসনকে শুভ দীপাবলির আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি মুরারি মোহন হাজরা প্রযোজিত এসপি নিবেদিত শ্রী দুর্গা অপেরা পরিবেশিত যাত্রাপালা গঙ্গা তুমি বইছো কেন। রচনা নির্দেশনা বিদ্রোহী পালাকার অশোক দে, সুর মহাদেব দাস ও প্রচলিত নৃত্য পার্থ সারথী, আলো ধ্বনি বাবু লাইট এন্ড সাউন্ড। শুরু করছি আজকের যাত্রাপালা গঙ্গা তুমি বইছো কেন। গঙ্গা তুমি বইছো কেন। গঙ্গা তুমি বইছো কেন। না না না, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। আর এই বেঠিকের পরিণামটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে ভগীরথ বাবু। হ্যাঁ, আমি ভগীরথ। দেবাদিদেব মহেশ্বরের জটার বন্ধন থেকে মুক্ত করে যিনি গঙ্গা দেবীকে পৃথিবীর মাটিতে নামিয়ে এনেছিলেন, সেই ভগীরথের প্রতিভু আমি। তাই বহমান গঙ্গার বুকে ছুরি জ্বালাতে আমি কাউকে দেব না। হতে পারেন আপনি একজন রিপোর্টার, আপনার মেয়ে অগ্নিশিখাও একজন রিপোর্টার, কিন্তু আপনাদের এই রিপোর্টের ভিত্তিতে আমাদের প্রজেক্টটাও বন্ধ হয়ে যেতে পারে। আমরাও জানি সেই প্রজেক্ট কিভাবে চালু করতে হয়। আচ্ছা অমূল্যবাবু, আপনারা তো গঙ্গার ধারে ঝিকিরঘাট বস্তিটা উচ্ছেদ করে ওখানে একটা মদের কারখানা তৈরি করতে চাইছেন। আর সেই মদের কারখানার নোংরা জল, বর্জ্য পদার্থ সরাসরি গঙ্গা নদীতে গিয়ে পড়বে। তার মানে আপনারা গঙ্গা নদীর সর্বনাশ করে সস্তায় বাজিমাত করতে চাইছেন।
এরকম অনেকেই আছে গঙ্গায় নোংরা আবর্জনা ফেলে গঙ্গা দূষণে ভরিয়ে দিচ্ছে। তা বোধহয় আর সম্ভব হবে না অমূল্য বাবু। গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়ে গেছে, সব সময় গঙ্গার উপর নজরদারি চলছে। আর তাছাড়া আমার মতো কিছু সৎ রিপোর্টার সব সময় সত্যি রিপোর্টটাই করে চলেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে অগ্নিশিখা, সে তো শুনেছি আপনার থেকে একটি উপরে যায়। আমার মেয়ে অগ্নিশিখাকে আমি সেই শিক্ষাই দিয়েছি, সত্যি যা দেখবে সত্যি তাই লিখবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সে যেন কোনোদিন পিছপা না হয়। আপনি বোধহয় আমার বসকে ঠিক চেনেন না। আপনার বস কে বলুন তো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে, ত্রিভুবন বাবু, তাই তো? আরে ওনাকে তো আমি খুব ভালো রকম চিনি। ওনার নানান চক্রান্তের কথা আমি বারবার আমাদের নবজাগরণ পত্রিকায় ছেপেছি, তবু ওনার কোনো চেতনা হয়নি। এরপর আপনার কি করে চেতনা হয় সেটাও আমরা দেখছি। আচ্ছা তাই নাকি? দেখবেন, নিশ্চয়ই দেখবেন। এখন এই মুহূর্তে আপনার সঙ্গে বাজে কথা বলার মতো সময় আমার হাতে একদম নেই। রাখুন। আপনার কাছে সময় না থাকলেও আমরা আপনার জন্য ঠিক সময় বের করে নেব সাংবাদিক ভগীরথরা। আর তারপর আপনার মেয়ে অগ্নিশিখার রিপোর্টটাও আমাদের রিপোর্টের খাতায় জমা করে রাখলাম। খরচের খাতা শুধু খোলার অপেক্ষায়। খরচের খাতা আমি খুলে ফেলেছি স্যার। এবার শুধু নামের লিস্টটা রেডি করে ফেলো। আর ওই ঝিকির ঘাট বস্তু উচ্ছেদ হবেই, আর ওখানেই হবে বসের কারখানা। কিন্তু রাস্তাটা তো সহজ নয় মঙ্গল। আর এমন ধাক্কা দিতে হবে যাতে ওদের বাধার পাঁচিল একেবারে গুড়িয়ে যায়। মঙ্গল সব সময় অমঙ্গলের নিশানা ধরে গেছে স্যার। যেখানে অমঙ্গলের আলো দেখে সেখানে ছুটে যায় মঙ্গল। জিন্দেগির খোলা ময়দানে অন্ধকারের কালো পথ ধরে ছুটে চলেছে আপনাদের কালো সিগন্যালের দিকে তাকিয়ে। হঠাৎ যখন ওই কালো সিগন্যালটা দপ করে নেমে যায়, তখন চালাই আমার হাতিয়ার। আর তারপর ওই টোটালি সাপটাই আমাদের করতে হবে। ওই মাথাটার অনেক দাম স্যার। বসকে খেপার খাতায় ফেলবেন। ওই খেপা মাথায় এমন খেপামি আছে যেটা আপনি আমি কিছুই বুঝি না। তার মানে কি বলতে চাইছো? মানে এটুকু বুঝি, শয়তানি শাসালো ঘিলুটা বসের মাথায় থলথল করছে। কখনকার সর্বনাশ করতে হবে বসের খেপামি দেখলেই বোঝা যায়। আর ওই রিপোর্টার অগ্নিশিখা রায় আর তার বাপ ভগীরথ রায় কপালে কি আছে একমাত্র সে ভোগাই জানে। শুধু ওরা কেন বলছে মঙ্গল? ওদের সঙ্গে আছে ওই বীরের মাস্টার আর তার ফ্যামিলি। এরা সকলে মিলে বসের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছে। পারবে না স্যার, পারবে না। ওই বসের ব্রেন আর মঙ্গলের হাতিয়ার যখন সামনে এসে দাঁড়াবে, তখন কোনো আন্দোলনই ধোপে টেকবে না। বললে হবে না বাবু, ওরা আজকে মিছিল বের করেছে। মিছিল? কারা? কিসের মিছিল? ওই ভোরু বাবু আর বিনমার্সে তো গঙ্গা দূষণ নিয়ে স্লোগান দিতে চন্ডিদার রাস্তা দিয়ে যাচ্ছে। ওদের সঙ্গে ঝিকিরঘাট বস্তির লোকজনও আছে। বোঝো মঙ্গল, বোঝো। এইবার ব্যাপারটা ভালো করে বোঝো। এইবার এমন ভাবে ওই ব্যারিকেডটা দিতে হবে যাতে কেউ ডিঙিয়ে আসতে না পারে। এমন ভাবে লাফাচ্ছে, একবার যদি ডিঙিয়ে পড়ে তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। আমার ভীষণ ভয় করছে। যা বলেছিস বলেছিস, এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবে না। চল। উড়ি বাবা, কি চাটিয়ে দিলে রে বাবা। উড়ি বাবা, উড়ি বাবা, একেবারে কান পাটি দেয় না। না ঠিক আছে। কি ঠিক আছে বস? আর ওর দাঁতগুলো, আরে মঙ্গল তুই যেভাবে ঠাটিয়ে চটটা মারলি, আমার তো মনে হলো সমস্ত দাঁতগুলো খুলে ওর পেটের মধ্যে চলে গেছে। বস এরকম হাসছেন কেন বস? উড়ি বাবা, কি প্রশ্ন করে না বাবা। এই আমি কখন হাসবো কখন কাঁদবো সেই কৈফিয়ত কি তোদেরকে দিতে হবে নাকি রে? মানে আপনি হাসুন, আপনি যত খুঁজে হাসুন, আমাদের কোনো আপত্তি নেই। আমার এটা মনে পড়ে গেল, একটা কথা মনে পড়ে গেল। কি কথা বস? উড়ি বাবা, কি কথা বলি রে বাবা। আমি যে মেয়ের বাবা। ও আপনি আপনার মেয়ের কথা বলছেন? বলবো না, যে মেয়েকে আমি 10 মাস 10 দিন 3 দিন করে গর্ভে ধারণ করে, আমি না আমার বউ গর্ভে ধারণ করছে। সেই মেয়ে কত বড় হয়ে গেছে, বিলেত থেকে পড়াশোনা করে সে এক দেশে ফিরে আসছে, এয়ারপোর্টে নেমে গেছে। একটু পরে সে বাড়িতে এলো বলে জানিস ওই মেয়েকে নেমে কত লোফালুফি করেছি। আর সে মেয়ে কত বড় হয়ে গেছে জানি। আমার দুটো মেয়ে না, দুটো নদীর স্রোতের মতন। একজন ডান দিকে যেতে বাঁ দিকে যায় না, একজন বাঁ দিকে যেতে ডান দিকে যায় না। উড়ি বাবা, কি কাণ্ড করে না। এই তুই এখানে কি করছিস রে? যা জায়গায়
কোন হনুমানের না আগুন লাগলো? কোন হনুমান করলো? কে আবার? ওই রিপোর্টার অগ্নিশিখা রায় আর তার বাপ ভগীরথ রায়। আমার রাইটারও জানে না আমি যখন হাকিম হয়ে টেবিলে হাতুড়ি ঢুকে সেই হাতুড়ি খায় আগুন জ্বলে আগুন, আর সেই আগুন দ্বিগুণ হয়ে জ্বলে সবকিছু পুড়িয়ে খাক করে দেয়। খাক সব ফোন তুলে দাঁড়ালো, সেই সাপের ফোনটাকে আমি মজুরিতে জানি অমূল্য। আমি ত্রিভুবন, কখন কিছু করবো আমি জানি আমার মন। আমি ত্রিভুবন প্রজেক্ট, প্রজেক্ট মানে মদের কারখানা। মদের কারখানা যখন আমি করবো বলছি তখন আমি করবো। ইয়েস আমি করবোই, তাতে যদি গঙ্গা দূষণ হয়ে যায় হয়ে যাক, কোচ পড়া নেই। এই শোন 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 শোন, একটা কথা মাথায় রাখবি, দেওয়ালেরও কান আছে। উড়ি উড়ি বাবা, কি বুঝলি? হাবা গাবা। ঝুঁকি সামলাতে একটা অনুষ্ঠান বাড়ির কাজ একা হাতে কি সামলানো যায়? যায় না বাবা, যায় না, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিসের অনুষ্ঠান, কিসের ঝুঁকি, আমি তো কিছু বুঝতে পারলাম না। একটু পরে সব বুঝে যাবেন মা। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে কি করতে সাজুগুজু করতে বললে তা তো বললে না। তোমরা যে কি প্ল্যান করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। না 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 না, আমার প্রাইজের দরকার নেই, আসল জিনিসটা জানতে পারলেই হলো। ঠিক বলেছো, ঠিক বলেছো, কিন্তু আমিও তো ব্যাপারটা ঠিক ঠাউর করতে পারছি না। বাড়িতে ঢুকতেই দেখি শত দরজার সামনেটা ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে, তা ব্যাপারটা জানতে পারি কি? ফিতেটা যে তোমাকেই কাটতে হবে এর তো কোনো কথা নেই, ফিতেটা আমি কাটতে পারি না। ওরে বাবা রে বাবা, তোমাদের এই কাটাকাটির মাঝখানে পড়ে আমরাই কাটা পড়ে গেলাম। ওই ওরা কি বলছে গো? সত্যিই তো, একজন শোনাচ্ছে মাইকেলের কবিতার লাইন, আর একজন শোনাচ্ছে ফিতে কাটার গল্প, কিন্তু কিন্তু আসল রহস্যের উৎসমুখটা এখনো খুঁজে পেলাম না। বম 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 শঙ্করা, আর আর কিছুক্ষণের মধ্যে সব তুমি খুঁজে পাবে বৎস। কি বাবাকে বৎস? বাঁচাও আমায়। কি হচ্ছে কি? আরে ও মামা, ও মামা, सजने आयन बालम का करू सजने आयन बालम खोज रहे हैं पिया, खोज रहे हैं पिया परदेसिया किया आयन बालम का करू सजने आयन बालम का करू सजने आयन बालम। ও এলেন একজন যাত্রা শিল্পী। কাকু, কাকু তোমাকে যাত্রা শিল্পী বলছে? না বন্ধুরা, আমি কোনো যাত্রা শিল্পী নই। না বৌঠান, আমি কখন কোথায় ঢুকে পড়ে কখন কি গান গেয়ে ফেলি তা আমি নিজেই জানি না, সব মনের আবেগে। তাই আমি কোনো যাত্রা শিল্পীও নই, আর আমি কোনো সঙ্গীত শিল্পীও নই। তাহলে আমি কি বলতো, কি বলা যায় বলো তো, কি বলা যায় বলো তো? তাহলে বরং তোমরা আমাকে একজন নিপাট সাংবাদিক শিল্পী বলতে পারো। আর সেই জন্যই তো বীরেন, তোমাদের আজকের এই ঘরোয়া অনুষ্ঠানের সংবাদটা আমাদের সংবাদ অফিসে পৌঁছে গেছে। শুনছো শুনছো দাদা, এটা একেবারে রাষ্ট্র হয়ে গেছে। অথচ তুমি আমি আর কিছুই জানি না। আর কিচ্ছু জানতে হবে না বৌঠান, তার আগে বলো ফিতেটাকে কাটবে। এই ঠাকুরপো, তুমি আমাদের সংসার সব কিছু জানো, রহস্যের ভিতরটা তুমিই কাটো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তো কাটতেই হবে বৌমা। এই আমি ফিতেটা কেটে দিলাম, তাহলে এবার শুরু করে দেন।
ওরে বাবা রে বাবা বৌঠান, তুমি সব বলে যাও তোমরা। আজকে তোমাদের বিবাহ বার্ষিকী, তাই তো তোমাদের ছেলেরা তোমার বৌমা তোমাদের নতুন করে বিয়েটা দিয়ে দিল। কি অনাসৃষ্টি কাণ্ড রে বাবা, এই বুড়ো বয়সে আমাদের নতুন করে বিয়ে হচ্ছে। ওই কিছু বলো তুমি। এটার বলা বলির কি আছে অনুরাধা? তোমার ছেলেরা বৌমা আনন্দ করে একটা ডিসিশন নিয়েছে, তার উপর ভগীরথ আবার এতে লিডিং এ আছে, আপত্তিটা তো ধোপে টিকবে না, তাই মুখ বুঝে মেনে নেওয়াই ভালো। তবে মনে মনে তো একটা রাগ অভিমান থেকেই যায়। ও মা, এতে আবার মানবী মানে কি হলো? তুমি কি বুড়ো বয়সে নতুন করে সিঁদুর দান দেবে নাকি? আমি কি তাই বলেছি? আমাদের বিবাহ বার্ষিকী আর আমরাই জানি না। বাবা, ব্যাপারটা তো অনেক দিনের, তাই হয়তো সম্পর্কটা একেবারে জং ধরে গেছে। তাই তো আমরা সকলে মিলে ভালোবাসার তেলে মমতার ব্রাশ দিয়ে সকলকে একটা ঝকঝকে দিন উপহার দিতে পেরেছি। 35তম বিবাহ বার্ষিকী, 35 ইয়ার্স ম্যারেজ সেরিমনি সেলিব্রেশন বৌঠান। হিপ হিপ হুররে! কিন্তু বীরেন বৌঠান, এই আনন্দের দিনে আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না। কি কথা কাকু? ওই ত্রিভুবন চৌধুরী এখনো ঝিকির ঘাট বস্তিটার উপর নজর দিয়ে রেখেছে। ও সেটাকে দখল করে ওখানে মদের কারখানা তৈরি করতে চাইছে। কিন্তু আমার আর আমার মেয়ে অগ্নিশিখার রিপোর্টের উপর ভিত্তি করে ওখানে হাইকোর্টের স্টে অর্ডার হয়ে গেছে, মানে স্থগিত আদেশ, আর বস্তু উচ্ছেদ বন্ধ হয়ে গেছে বৌঠান। আর তারপর থেকে আমি আর আমার মেয়ে অগ্নিশিখা ওই ত্রিভুবন চৌধুরীর টার্গেট হয়ে গেছে বৌঠান। ত্রিভুবন জানে তোমার নেতৃত্বে গঙ্গা দূষণ আন্দোলনে আমরা যুক্ত আছি, সেই কারণে আমাদের পরিবারের উপর সেনদৃষ্টি দিয়ে রেখেছে। আর এই বস্তি উচ্ছেদ হয়ে যদি সেখানে মদের কারখানা হয় আর এই কারখানার জল গঙ্গায় পড়বে, আর অসহায় বস্তিবাসীরা মাথা ছাদ হারাবে ঠাকুরপো, মাথা ছাদ হারাবে। তুমি এটা খুব ভুল বলোনি মা। ত্রিভুবন চৌধুরীর হাতে প্রশাসন আছে, রাজনৈতিক নেতার হাত আছে। ও বেপরোয়া হয়ে ছড়াকে ধরাগান দেখছে। হ্যাঁ মা, ত্রিভুবন বাবু তো আমাদেরকে একরকম টার্গেট করে ফেলছে। হ্যাঁ মা, ত্রিভুবন বাবুর পায়ে পা লাগিয়ে ঝামেলা করলে সেই ঝামেলা আমরা কি সামলাতে পারবো মা? না 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 মা, জয়টা খুব একটা ভুল বলছে না। আমাদের একটু চিন্তা ভাবনা করি এগুলোই ভালো। আর এগিয়ে কোনো লাভ হবে না কুশল বাবু, কোনো লাভ হবে না। কি ব্যাপার রূপম, তোমার কথার মধ্যে কি যেন একটা রহস্য লুকিয়ে রয়েছে। তোমাকে দেখে খুব আতঙ্কিত বলে মনে হচ্ছে। আতঙ্কিত বলে মনে হবে না, এতদিনের পরিশ্রমের ফল হাতছাড়া হয়ে গেল। পারলাম না, বাঁচাতে পারলাম না কাকু। বন্দা, আপনি কি বলতে চান আমাদের সকলকে স্পষ্ট করে বলুন। আমাদের উদ্বিগ্ন করে ধোঁয়াশার মধ্যে রাখবেন না। আপনাদের ঝিকির ঘাটের বস্তিটা যাতে উচ্ছেদ না হয়, তার জন্য আপনারা যে জনস্বার্থ মামলা করেছিলেন, সেই মামলায় আমরা হেরে গেছি। সহ্য বীরেন, সহ্য বৌঠান, ওই ত্রিভুবন চৌধুরীর এত বড় ক্ষমতা যে সে আইন, প্রশাসন, বিচার ব্যবস্থাকে কিনে নিয়ে পকেটে পুরে ফেলেছে। এরপর আমি হাইকোর্টে যাব, তারপর তো সুপ্রিম কোর্ট আছেই। না না না, হাল আমরা ছাড়বো না ভগীরথ, এর শেষ আমরা দেখব। তুমি তোমার মতো করে জনগণের স্বার্থে গঙ্গাকে বাঁচাতে রিপোর্ট তৈরি করো, যে রিপোর্টের ভিত্তিতে জনবিক্ষোভ আছড়ে পড়ে। আমাদের দুই মানুষের পরিশ্রমের চেষ্টায় অনাথ ছেলে রূপমকে আমরা উকিল তৈরি করেছি। ওই উকিলের কোর্ট গায়ে পড়ে ওকে লড়াই করে যেতে হবে। আপনারা কিছু ভাববেন না মা, এরপর যা করার আমিই করব। কালই আমি হাইকোর্টে আপিল করব। আর ক্যাবিনেটটা কিন্তু আমি আগের থেকেই করে রেখেছি। এই উচ্ছেদ যদি আমি রুখতে না পারি, তাহলে আমার ওকালতেই মিথ্যে। তাহলে আবার শুরু হোক নতুন করে লড়াই, নতুন করে লড়াই। এই বস্তির লালুরা এখানে বাংলায় থাকবে নাকি? সালা থাকবে, খাবে, মজ করবে, এটা বাপের জায়গা পেয়েছে। সালা শোন, এই 3 দিনের মধ্যে এখান থেকে যদি চলে না যাস, তাহলে বোমা বাজি করে হাঁটিয়ে দেবো তোদের। আমি সালা তোদের এখান থেকে আমি হাঁটিয়ে দেবো। আর একটা বাড়তি কথা বললে মেরে তোর আমি দাঁত ভেঙে দেবো। তুমি কে? বস্তির মাঝে দাঁড়িয়ে এভাবে হুমকি দিচ্ছ?
এরকম অসভ্যের মতো কথা বললে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে সরিয়ে দেবো। এই এলাকার কোনো মাইকাল লাল নেই যে এই মঙ্গলকে চেনা না। মঙ্গল মঙ্গল না চিনলেও তোমার নাম শুনেছি মঙ্গল। যে নামটার মধ্যে সুচিতা পবিত্রতা জড়িয়ে থাকে, যে নামটার মধ্যে জড়িয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ, আর সেই নামটা যে তোমার মতো মানুষের গায়ে জড়িয়ে আছে সেটা জেনে আমার ঘেন্না হয়, ঘেন্না। ঘৃণার বোঝা মাথায় নিয়ে আমি দুনিয়ার মুখে ছুটে বেড়াই, তাই আমি কেন জ্ঞান শুনতে রাজি নই। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আর বেশি কেওয়াজ না করে এক্ষুনি এখান থেকে চলে যাও। যদি না যাই বস্তির লোকেরা তোমাকে চাইয়ে তুলে তুলে ওই পুকুরের জলে ছুড়ে দেবে। ঘাটে যাওয়ার সময় হয়ে গেল, তুই আমাকে হুমকি দিচ্ছিস? এই এই তুমি কি ভেবেছো মস্তানি করে গায়ের জোরে দিনের পর দিন এই গরিব নিরীহ মানুষগুলোর থেকে তোলা তুলে তোমার ওই পকেট ভর্তি করবে আর আর এই নিরীহ মানুষগুলোকে এখান থেকে তুলে দেবে? না, পারবে না মঙ্গল, পারবে না। এই মানুষগুলো মার খেতে খেতে মরিয়া হয়ে গেছে, আঘাতের প্রত্যাঘাত দিতে ওরা জানে মঙ্গল। তাই বেশি কথা না বলে এখান থেকে চলে যাও মঙ্গল, নালে খুব খারাপ হয়ে যাবে। আমাদের হিম্মত দেখাতে হয় না মঙ্গল, আমরা নিজেরাই হিম্মত নিয়ে বুক চিতিয়ে দাঁড়াই, মাথা উঁচু করে চলি। আমরা সাংবাদিক, সত্যের সন্ধান করাই আমাদের কাজ। তাই তো যেখানে অসত্য অন্যায় দেখি সেখানে ছুটে যাই ক্যামেরা আর কাগজ কলম নিয়ে, সাধারণ মানুষের কাছে তুলে ধরি এই জটিল সমাজ ব্যবস্থার চালচিত্র। তাই তাই আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আপনিও ভাববেন না অগ্নিশিখা যে আপনার গলাবাজের হোমকানিতে আমরা ভয় পেয়ে যাব। আপনি কি ফেউ? মানে আগে চলে বাঘ, তার পেছনে ফেউ। আপনি বোধহয় আমায় ঠিক চেনেন না, তাই এই ধরনের কথা বলছেন। কে বলেছে আমি আপনাকে চিনি না? সাংবাদিকতা যখন করি তখন আপনাদের মতো স্বনামধন্য ব্যক্তিরা আমার এই আই ক্যামেরার লেন্সে ঠিক ধরা পড়ে যায়। অমূল্য বাবু, এই তো আপনি আমাকে চেনেন দেখছি। চিনবো না, রাজনীতির মঞ্চে কতবার দেখেছি ভাষণ দিতে। তারপর আপনার ওই প্রমোটারিটা তো উপরি পাও না, মানে ফাও। খুব ডেঞ্জারাস মহিলা স্যার, দেখেছেন কিরম টিকি ধরে কথা বলছে। আপনি আমাকে একবার হুকুম করুন, স্পার করে দে। এই মঙ্গল, স্পার করতে আগে আমাকে করতে হবে, তারপর অম্মার সামনে। আরে কার কথা কি গুরুত্ব দিচ্ছ শামসুল চাচা? মেঘ যত ডাকে বৃষ্টি তত হয় না যে। বুঝলাম, তবে একটা কথা জানতে ইচ্ছা করছে, ওই ঝিকিরগাড় বস্তিটা নিয়ে আপনার আর আপনার বাবা ভগীরথ দায়ের এত কিসের মাথা ব্যথা? মাথা থাকলেই তো মাথা ঘামে অমূল্য বাবু। এমনকি অনেক কাজের জন্যেও এই ছোট মাথাটাকেও ঘামাতে হয়। তাই বলে এই নয় যে আপনার কথার উপর ভিত্তি করে আমাদের মাথা ঘামানো না ঘামানো হিসেব করে চলতে হবে। সবই তো বুঝলাম, শুনেছি আপনি ঝিকিরঘাট বস্তিটা নিয়ে রিপোর্ট করেছেন, যার জন্য আমাদের প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়। হ্যাঁ করেছি, দুবার রিপোর্টিং করেছি। কারণটা কি জানতে পারি? কারণ এই ঝিকিরঘাট বস্তির সিচুয়েশন সংবাদপত্রের মাধ্যমে জনসাধারণকে জানানোটা বিশেষভাবে প্রয়োজন। আমরা দল বেঁধে জনসাধারণে সে সংবাদ পৌঁছে দিয়েছি, তাতে জনসাধারণের লাভ লোকসানের দাঁড়িপাল্লায় মানবিকতা ওজন করা যায় না মঙ্গল। মানুষকে বুঝতে গেলে চাই মানবিক মূল্যবোধ। আমরা মূল্য দিয়ে মানুষের বোধ কিনি, আর সেটাই প্লাসে হয় মূল্যবোধ। তাই বেশি জ্ঞান দেবেন না মিস অগ্নিশিখা। ওরকম বহু জ্ঞানের ট্যাবলেট খেয়ে হজম করে ফেলেছি। সত্যি তোমার হজম শক্তি তারিফ করতে হয় মঙ্গল। তবে তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো মঙ্গল,
আমি এই নবজাগরণ পত্রিকার পক্ষ থেকে আরো 2বার রিপোর্টিং করে জনসাধারণ আর সরকারকে অবহিত করব, যাতে এই ঝিকিরঘাট বস্তির মানুষের প্রতি তাদের সমর্থন থাকে। স্যার শুনছেন, স্পর্ধার কথা শুনছেন? এই মঙ্গল, এই স্পর্ধার কথা না অনেক শুনতে হবে, তাই বেশিক্ষণ অপেক্ষা না করে এই বস্তি থেকে চলে যাও। এইবার বুঝতে পারছি এই সমস্ত প্রিপ্ল্যানটা আপনার বাবা ভগীরথ রায়ের প্রিপ্ল্যান। সত্যি আপনার দূরদর্শিতার তারিফ করতে হয় অমূল্যবাবু, আর তারিফ করতে হয় আপনার সত্যি কথা বলার জন্য। এই একটু আগে ওই চেঁচিয়ে চেঁচিয়ে প্ল্যানের কথা বলছিলেন না, আমার অনেক আগেই আমার কন্যা অগ্নিশিখা সমস্ত প্ল্যান রেডি করে রাখে, তাই তো আমার সংবাদের স্টোরি বানাতে বিন্দু মাত্র সময় লাগে না। হ্যাঁ শামসুল, যা যা সবাইকে ভালো করে জানি যে সবাই যেন জাগতে রহে, জাগতে রহে। বাবা, এই ঝিকিরঘাট বস্তি সকলে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে বাবা। হামলা হলে আমাদের প্রত্যাঘাত দিতে তারা প্রস্তুত বাবা। কি ক্ষমতা দেখাচ্ছে রে হাবা, আমার বুকে লাগলো ধাক্কা, যেন হয়ে যাবে না বা। কোথায় গেলি রে হাবা? পাশ লাগলো হবে, লেফটে থাক, কার সাথে লেফটে থাক। দেখছিস না, শুনছিস না কেমন ক্ষমতা আয়ন চলছে, কত অঘটন ঘটে চলছে। রাস্তায় বেরোলে প্রাণ হাতে করে বেরোতে হচ্ছে। কি হয়েছে? খোল খোল কাগজ খোল, তাহলে বুঝতে পারবি। তাহলে এই যে আমাদের আদরের কোটা, না 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 না, আমাদের অগ্নিশিখা, অগ্নিশিখা দেবী আর তার বাবা ভগীরথ, তাদের নবজাগরণ কাগজের খবর। বাবা এসব কি হচ্ছে রে বাবা? আচ্ছা ত্রিভুবন বাবু, আপনি কি বলতে চাইছেন? ওই নবজাগরণ পত্রিকায় ভুল কিছু ছাপা হচ্ছে? একটা সত্যি কথা বলুন তো, ওই ঝিকিরঘাট বস্তিটা উচ্ছেদ করে আপনি ওখানে মদের কারখানা তৈরি করতে চাননি? বাবা মিছে কথা নয় বাবা, চেয়েছি তো মদের কারখানা করতে চেয়েছি তো। আর সেই মদের কারখানার নোংরা জল, বর্জ্য পদার্থ সরাসরি গঙ্গা নদীতে ফেলার পরিকল্পনা কি? এটা তো মিথ্যে নয় না? হ্যাঁ, খাঁটি সত্যি কথা, খাঁটি সত্যি কথা। কিন্তু তার সম্ভব হবে না ত্রিভুবন বাবু। গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়ে গেছে, সব সময় গঙ্গার উপর নজরদারি চলছে। আর স্বেচ্ছায় যদি কেউ ওই গঙ্গা দূষণ করতে চায়, তাহলে তাকে সরাসরি অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনিও কিন্তু বাদ পড়বেন না। বাবা কি ভয় দেখাচ্ছে রে বাবা? ভয় আমরা খাচ্ছি না। ওই ঝিকিরঘাট বস্তি উচ্ছেদ হবে, আর মদের কারখানা ওই জায়গাতেই হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। না, হবে না, বস্তি উচ্ছেদ করে ওখানে মদের কারখানা হবে না। হবে না? এটা কি আপনার মুখের কথা নাকি যে হবে না? হ্যাঁ, কিসের ভিত্তিতে বলছেন? আমাদের কাছে কোর্টের অর্ডার আছে, ওই ঝিকিরঘাট বস্তি উচ্ছেদ হবে, আর তার যথাযথ কাগজপত্র আমাদের কাছে আছে। তাই রে না, কিছুই জানেন না, আইনের সকল কাজ কেউ তো মানে না। এই কাগজটা দেখুন। দেখেছেন অমূল্যবাবু? না না, একটু ভালো করে দেখুন, দেখুন বুঝতে পেরেছেন? হাইকোর্টের অর্ডার, বহিরাগত কেউ আর কোনোদিন ওই বস্তির ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না। এই ভগীরথ, আমার বিজয় রথ তোমরা কেউ থামাতে পারবে না। আমি ত্রিভুবন, কখন কিছু করবো আমি জানে আমার মন। আমি ত্রিভুবন, তোমাদের কাগজে প্ল্যান আমি ফালা করে দেব। ছালাপালার কথা আপনি অনেক বলেছেন ত্রিভুবন বাবু, আর পালা রব তুলে নিরীহ বস্তিবাসীদের ত্রিসীমানায় পা রাখবেন না। আমি এতটা অজ্ঞান নই যে তোমাদের মতো ক্রিমিনালদের জ্ঞানের পানি শোনাবো। আর একটা বাড়তি কথা বললে এখানে আমি দানা ভরে দেবো, দানা। এই মঙ্গল মস্তান, মাস্টারের মাথা গুলি করার আগে আমার বুকে চালা গুলি দেখি তোর বন্ধুকে কটা গুলি আছে, নে চালা। মঙ্গল 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 দেখো তোমরা দেখো, পালাচ্ছে।
আলোকে দেখে অন্ধকার পালাচ্ছে। আজ সত্যের নিশান আমাদের হাতে, সেই নিশান কেউ কোনোদিনও মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবে না, কিছুতেই না। আমাদের কাকিমার সত্য আর সততার জ্যোতি ওই মঙ্গল মস্তানের চোখ ধা দিয়ে দিয়েছে। হ্যাঁ কাকিমা, ওরা জানে সত্যের জয় নিশ্চিত। তাই তো ওই চক্রান্তের ইমারতটা ওরা সকলে মিলে শক্ত করে বানাতে চাইছে বাবা। ওরে মা, আমি কোনো চক্রান্ত বুঝি না কোনো রাজনীতি। মানুষের মানবিকতা নীতির উপর সম্বল করে ছুটে এসেছি এই ঝিকিরঘাট বস্তি অসহায় মানুষগুলোর জন্যে। আর ভগীরথার আন্দোলনের সঙ্গে যুক্ত বলে আমি হাজার ঝড় সামলে মুখ দিয়ে রক্ষা করব এই ঝিকিরঘাট অঞ্চলে গঙ্গাকে। গঙ্গার জল আমরা কিছুতেই নোংরা হতে দেব না। গঙ্গা দূষণ যখন রোধ করবো শপথ নিয়েছি আমরা, সেই মতো মা গঙ্গাকে আমরা বাঁচাবোই বাঁচাবো। অমূল্য, শোন, আমি ত্রিভুবন কখন কি যে করবো আমি জানি আমার মন। শুরু করবো এবার আমার আসল খেলা। জ্বলিয়ে দেব ওদের ছুটন্ত মিছিলের মাঝে ছড়ে পারবো আমার জ্বলন্ত মিসাইল। আর সেই মিসাইলের জ্বলন্ত আগুন শেষ হয়ে যাবে ওদের ছুটন্ত মিছিলের মহড়া। আমরা সকলে মিছিল নিয়ে তোমাদের সামনে মারো, ছুড়ে মারো, আমাদের ওই জ্বলন্ত মিসাইল। গরিবের প্রাণটাও দিতে হবে দিদিমণি। মনিবের স্বার্থে যদি তোদের প্রাণটাও দিতে হয় দিবি। দিদিমণি আগে জানা উচিত ছিল। দিদিমণি কি বলছেন আপনি? আমি কোনো মানুষ শুনতে চাই না, আমি যেটা চাই সেটাই পাই। তাই আজও আমায় সেটাই পেতে হবে। সময় নষ্ট না করে কাজটা তাড়াতাড়ি সেরে ফেল। দিদিমণি ওই পদ্ম দিঘির শ্বেত পদ্মটাই আমার চাই। আমি দিঘির জলে একবার নেমেছি আর দ্বিতীয়বার নামতে পারবো না দিদিমণি। কি কথার খেলাপ আমি সহ্য করি না রতন। দিদিমণি ইচ্ছালে চাবুক দিয়ে আমার পিঠের চামড়াটা তুলে নিন, তবু ও কাজ করতে আমাকে আর বলবেন না। আমি দিঘির জলে পা ডুবাতে পারবো না। যত বড় মুখ নয় তত বড় কথা। পারবি না না? পারবি না? ওকে এভাবে মারছিস কেন? ওকেই জিজ্ঞাসা কর কেন ও মার খাচ্ছে। বল রতন, কেন শুধু শুধু মার খাচ্ছিস? আপনি আমাকে বাঁচান বর্দিমণি, আপনি আমাকে বাঁচান। বল তোর কি হয়েছে? বল রতন কি হয়েছে বল। আমি বলছি ওই ছোটদিমণি আমাকে বলেছিল ওই দিঘির মাঝখানে বড় শ্বেত পদ্ম ফুটে আছে, ওটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ বর্দিমণি, আমি ওই দিঘির জলে নেমেছিলাম। তারপর আমি জল কাটতে ওই দিঘির অনেকটা দূরে গিয়ে আমি পৌঁছে যাই। তারপর দিদিন একটা বড় গোগ্র সাপ দেখে আমি ভয়ে জায়গায় লাফিয়ে পড়ি। দিদিমণি আমি ছেলে পুলে নিয়ে ঘর করি। আমি আর দিঘির জলে নেমে এই অকালে প্রাণটা দিতে পারবো না। আমি যেটা বলি একবারই বলি রতন, দ্বিতীয়বার কিন্তু বলি না। তৃতীয়বার আর চতুর্থবারও যদি বলিস ও নিশ্চয়ই প্রাণ দেওয়ার জন্য দিঘির জলে পা ডোবাবে না। দিদি তুই ওকে সাপোর্ট করছিস? আমি ওকে সাপোর্ট করছি না, আমি তোর এই অন্যায় কাজকর্মগুলোকে সাপোর্ট করতে পারছি না বোন। তুই তো অবুঝ কেন বলতো বোন? ওই শ্বেত পদ্মটা ছাড়া দিঘির আশেপাশে তো আরো অনেক লাল পদ্ম আছে। অত দূর থেকে জল ভেঙে ওই শ্বেত পদ্মটাই যে আনতে হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া পদ্মবনে সাপ থাকে, সেই সাপের ছোবলো যে ওকে খেতে হবে তার তো কোনো মানে হয় না। আর তোর এরকম আদেশ করাই তো পাপ। শোন দিদি শোন, একজন বিখ্যাত অভিনেতা সালমান খান যদি মদ খেয়ে গাড়ি চালিয়ে ফুটপাতে শুয়ে থাকা কিছু গরিব মানুষকে চাপা দিয়ে মেরে ফেলতে পারে, আর সেই গরিব মানুষগুলোকেই যদি বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য মহাশয় কুকুরের সাথে তুলনা করতে পারে, তাহলে আমি একজন সাধারণ মানুষ হয়ে এই গরিবের বাচ্চাটাকে বিষাক্ত সাপের মুখে ঠেলে দিয়ে
এমন কি পাপ করলাম রে দিদি? এমন কি পাপ করলাম? তুই কি বলছিস দিয়া? থাক থাক, অনেক জ্ঞান দিয়েছিস, অনেক জ্ঞান দিয়েছিস। যে জ্ঞানের শরবত খেয়ে আমার মাথা ধরে গেছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যেটা চাই সেটাই ওকে করতে হবে। আমি পারবো না, আমি পারবো দিদি, আমি পারবো না। আপনি যত খুশি আমাকে মানুন, তবু আমি পারবো না। আমার মুখের উপর কথা চমৎকার, চমৎকার আপনার শাসনের নমুনা। শহরের থেকে উগ্র আধুনিকতার বোমা নিয়ে এই গ্রামের বুকে ফাটাতে এসেছেন, অস্থির করতে চাইছেন এখানকার শান্ত শীতল পরিবেশকে। এত বড় সাহস তোমার? তুমি আমার চাবুক চেপে ধরো। শুধু চেপে ধরিনি, নিলাম। তুই রাজাকে চিনতে পারছিস না? ও রাজা। হয়তো এতদিন বাইরে ছিলিস তাই হয়তো ভুলে গেছিস, কিন্তু ওর মা বাবাকে তো চিনিস। কারা 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 তারা কারা? যে তাদেরকে আমায় চিনতেই হবে। হ্যাঁ, হয়তো আপনি আমাকে চেনেন না, নয়তো চিনেও চিনতে চাইছেন না। তাছাড়া এই জিকিরঘাট অঞ্চলে এমন কোনো মানুষ নেই যে আমার মা বাবাকে চেনে না। শুনুন শুনুন, আমি নিজেই নিজেকে ছাড়া কাউকে চিনি না, আর চিনতেও চাই না। চিনবেন কি করে? মুহের চশমা দু চোখে লাগিয়ে পুরো দুনিয়াটাকে দেখতে চাইছেন। শহরের স্বাদ নিয়ে গ্রামকে চেকে দেখতে চাইছেন। শিক্ষা, সংস্কৃতি আর এই গ্রামের আব্রুকে দু পায়ে পিছে ফেলে অশ্লীলতার দামামা বাজিয়ে এগিয়ে যেতে চাইছেন আপনার অজানা লক্ষ্যে। হোয়াট ডু ইউ মিন? তুমি আমার এই পোশাককে অশ্লীল বলছো? তুমি জানো আমি লন্ডন ঘুরে এখানে এসেছি, সেখানকার সোসাইটি আমায় শিখিয়েছে সমাজে কিভাবে নিজেকে মেনটেন করে চলতে হয়। চলুন, লন্ডন আমেরিকার যত ভালো জিনিসগুলো আছে সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে যত মন্দ জিনিসগুলো আছে সেগুলোকেই আপনি মাথায় নিয়ে চলুন ম্যাডাম, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাদের এই বাংলার গ্রামের একটা নিজস্ব রক্ষণশীল সমাজ রয়েছে। সেই সমাজের বুকের মেয়েরা এরকম আপনার মতো অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়ায় না। তাতে সমাজের মায়েরা বোনেরা লজ্জা পায়, লজ্জা। Shut up! You just shut up! You should be ashamed of yourself. এই ব্যাপারে তো আপনার লজ্জা হওয়া উচিত। Who are you concerned with our affairs? আমাদের ব্যাপারে তোমাকে কে মাথা ঘামাতে বলেছে? শুধু শুধু রাগ করছিস দিয়া। রাজা তো ঠিক কথাই বলেছে। তুই যতই বাইরে থাকিস না কেন, আফটার অল তুই তো এখানকারই মেয়ে। আপনি একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম। আপনি যত ওই শহরের হাওয়ায় গা ভাসিয়ে আসেন না কেন, এখানকার আম কাঁঠাল, পলাশ পিয়ালের হাওয়া, গঙ্গা নদীর ছলাৎ তালে, ওই পলসপুরের ঘুঘুর ডাকে, ওই রাতের জোনাকির আলোয়, বিরামীন ঝিঝির শব্দে আপনি মানুষ হয়েছেন ম্যাডাম। কেন ভুলে যাচ্ছেন সেই সব স্বর্গীয় পরিবেশের কথাগুলো? শুনছিস দিয়া? গ্রাম বাংলার আবেগের কথাগুলো শুনছিস? রাজার কথাগুলো মন দিয়ে শোন, কাজে দেবে। বুঝেছি। তোরা সবাই একই ছাকের কই, কিন্তু একটা কথা শুনে রাখ, আমার নীতি থেকে আমাকে কেউ সরাতে পারবে না। দুর্নীতি যখন একবার মাথায় ঢুকে যায় সেটা মাথা থেকে বের করা খুব কঠিন ম্যাডাম। তাই সেই নীতির ওপর ভর করে আপনি ওই অসহায় গরিব মানুষটাকে অযথা নির্যাতন করছিলেন। গরিব লোকেরা তো এই জন্যই জন্মেছে ধনীর পদ সেবা করবে বলে। আমাদেরকে ওরা সালাম ঠুকবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবে, আর আমাদের এই সেবার জন্যই তো আমরা ওদের মুঠো মুঠো টাকা ছুঁড়ে দিই মুখের ওপর, আর ওরা তার ল্যা করে লুফে নিয়ে নিজেদের পেট ভরায়। এটাই তো ওদের ভবিতব্য। না, এটা ওদের ভবিতব্য নয়। ওই গরিব চাষিগুলো হলো এক একটা শোষিতের মডেল, যাদের আপনারা শোষণ করেন। তার মানে কি বোঝাতে চাইছো তুমি? এই দেশ আমার মা, এই ভারত আমার মা, এই দেশ আমার মা, এই ভারত আমার মা। এই মাটিকে ভালোবাসি, শুধু ভালোবাসি। ভরা
শস্য শ্যামলা কত আবাহু সবুজে ভরা তারে বুক শস্য শ্যামলা কত আবাহু কত জ্ঞানী গুণী দিয়েছে জন্ম কি জানো না কি জানো না দেশ আমার মা ভারত আমার মা দেশ আমার মা ভারত আমার মা Disgusting! You are old model of India. 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 হচকচে কাদা মাখা খাও তুমি আলু হচকচে কাদা মাখা খাও তুমি আলু Your old culture of mania. Your old culture of mania. Old model of India. You are হেড করে দিয়েছে, মাথাটা একেবারে হেড করে দিয়েছে ওই অগ্নিশিখা তার বাপ ভগীরথ। ওদের সঙ্গে আছে বীরেন মাস্টার। কারখানা তৈরি পুরো অনেকটাই ছিল আমার হাতে। সত্যানাশ সত্যানাশ করে দিয়েছে ওই গঙ্গা প্রাণীদের দলটা। বস বস বাবা উড়ি উড়ি বাবা আগুনকে জ্বালে রে হাওয়া একবার জ্বললে ছাই না করে ছাড়ে না বাবা সেই জ্বলন্ত ছাই গায়ে মেখে আমি সাজবো মহাকাল তাতই তাতই তালে নাচবো আমার রুদ্রমূর্তি ঢাক ডোল কাঁসর ঘন্টা আর ডমরু ঝংকারে উদ্যত ত্রিশূল কেঁদে দেবো ওই ভগীরথ মাস্টারের বুকে আমি ত্রিভুবন কখন কিছু করবো আমি জানে আমার মন আমি ত্রিভুবন উড়ি উড়ি বাবা আরে কথাটা কেউ শুনে ফেলে নিতে হবা হ্যাঁ কথাটা কেউ শুনে ফেলে নিতে হবা উড়ি উড়ি বাবা তুই কি বলছিস বাবা শুনে অশান্ত মনটাকে একটু শান্ত করে ফেলি ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন মন শান্ত থাকে জীবন শান্ত বল বলে ফেল বলে ফেল বলে ফেল ছোট দিদির মনে পদ্ম দিঘির পারে গিয়ে দিঘির একটা পদ্ম চেয়েছিল বস সে চাইবি পদ্ম ফুলের মতন ছোট্ট পাবড়ি মেলা মেয়ে আমার যেন রঙিন প্রজাপতির মতন ডানা মেলে উড়ে 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 বেড়াচ্ছে হো রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতায় নুপুরো বাজায় কে যায় যায় খেজুর পাতায় নুপুরো বাজায় কে যায় 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 ঝুম 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 আমার বড় মেয়েটার জন্য একবার রং চড়া ম্যান মেরে উড়ি উড়ি বাবা কাকি কি বলি বাবা হ্যাঁ রে মঙ্গল আমার মেয়েটা পদ্ম পেলো না বস রতন জলে নামতে চাইনি কেন সেসব কিচ্ছু না রতন ইচ্ছে করে জলে নামি শুনলাম তাই ছোট দিদিমণি রতনকে একটু বোকাচোকা করেছে ব্যাস কোথা থেকে সাহায্য হলো ওই রাজা রাজা এই কোথাকার রাজা রে ইংল্যান্ডের নেপালের না বস ওই রাজা না ওই বীরেন মাস্টারের ছেলে রাজা আরে ছেলেটা এসে বুঝি রতনকে হাত বুলিয়ে দিল না বস বলা নেই কোয়া নেই ওই ছোট দিদিমণির গালে আর সোফাটে চর কষিয়ে দিল না বস মঙ্গল না মঙ্গল না চরটা আমার গালে এসে পড়লো বঙ্গ সেই দিনে সেই কৃতিটা আমার গালে চাপড়ে দিল ওই বীরের মাস্টার রাজা রাজার রাজত্ব আমি কেড়ে নেব কখন কিছু করবো আমি জানে আমার মন আমি ত্রিভুবন উড়ি উড়ি বাবা কি কথা শোনালি রে বাবা এই যা যা রতনকে ধরে নিয়ে আসো বাবা খবর দেওয়াটা আমার কাজ বস ধরে আনাটা আমার কাজ নয় মঙ্গল আমি শুধু মঙ্গল নয় বস
উড়ি বাবা, আমি কি কথা শুনলাম রে? কাবাও নয়, আমি হলাম সুপারি কিলার। আর সেই খুনে তাজা রক্তের দাগ আমার আঙুলের ভাঁজে ভাঁজে শুকিয়ে গেছে। আমার হাতটা কিন্তু ছোট নয় মঙ্গল। জানি বস, জানি আপনার ওই লম্বা হাতটা আমার মাথার উপর আছে বলে আমি এখনো বুক চিতিয়ে চলি। আর আপনার উপর কোনো ধাক্কা এলে সবার আগে আমি বুক চিতিয়ে দাঁড়াই। কারণ আমি একটা কথাই জানি, আমি আপনাকে চালান দিয়েছি, মুঝে জান যাবে আপনার রক্ষা করবো। তাই জান যায় পর বাঁচান না যায়। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এই কাকে ধরে আনলি রে বাবা? হ্যাঁ, কাকে ধরে? আমি রতন করতে বাবু। আরে তুই নামে রতন, তুই হলে আসলে অমূল্য রতন। তাই তো মনীষীরা বলে গেছেন, যেখানে থেকে চাই উড়ে পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার ছোট কচি মেয়েটা দিদি থেকে একটা পদ্ম তুলে দিতে বলেছিল, তুই সেটা দিলি না। সেটা একটা পদ্মের জন্য বাইনা করছিল, দুটো পদ্ম তো চাইনি। আচ্ছা খেতিস সামনে চবল খেতিস, কিন্তু আমার মেয়েটা তো একটা পদ্ম পেত, সেটা না করতে কি করলি? একটা ছেলের হাত দিয়ে আমার মেয়ের গালে চর খাওয়ালি। উড়ি উড়ি বাবা, এই কি কাণ্ড ঘটালি রে হাবা। উড়ি উড়ি বাবা, কি কাণ্ড শোনালি বাবা। লাশটাকে বাগানে এক কোণে পুঁতে ফেল। এবার আমার টার্গেট সাংবাদিক ভগীরথ। আমি ত্রিভুবন, কখন কিছু করবো আমি জানি আমার মন। আমি ত্রিভুবন। লাশটা সরা সরা, এখান থেকে সরা, চোখের সামনে থেকে সরা। উড়ি উড়ি বাবা, এই কি অঘটন ঘটলে রে হাবা। না 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 অমূল্য, মঙ্গলকে কাজে দায়িত্ব দেওয়া চলবে না। জানি না কেন সেদিন বীরেন মাস্টার স্মৃতি রেখে উড়ি উড়ি বাবা, কি কাণ্ড ঘটনা বাবা। মনে হলো জানা কারণ ভয় পেয়ে পালিয়ে গেল। হ্যাঁ বস, আমাদের কোনো গোপন অপারেশনে মঙ্গল যদি এরকম ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে তো আমাদের বিপদে শেষ থাকবে না বস। তার থেকে এক কাজ করুন বস। বল 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 ওর ব্যাপারটা হ্যাঁ আমার উপর ছেড়ে দিন। এরকম ডেঞ্জারাস অবস্থানদের একটু হিসেব করে ব্যবহার করতে হয়, তা না হলে রাজনীতির ময়দানে ডিফেন্স থেকে গোল করা সম্ভব হয় না। গোলকিপার যদি গোল পোস্টের নিচে সজাগ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে অত সহজে গোলটা করা যায় না অমূল্য বাবু। কি বলতে এসেছি না বাবা? আমি শুধু একটা কথাই বলতে এসেছি ত্রিভুবন বাবু, আপনি এখনো গঙ্গার ধারে ঝিকিরঘাট বস্তিটার উপরে কুনজর দিয়ে রেখেছেন। আপনি ওটাকে দখল করে মদের কারখানা তৈরি করতে চাইছেন, কিন্তু আপনি ভালো করে জানেন যে ওখানে হাইকোর্টে স্টে অর্ডার হয়ে গেছে। তবু আপনি বেআইনিভাবে ওই বস্তির লোকেদের ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, না 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 না, এসব করতে যাবেন না, তাহলে ফল কিন্তু ভালো হবে না। আপনি কি আগুন নিয়ে খেলা করছেন? সাংবাদিকতা করছেন করুন, নেতা হতে যাবেন না, ভগীরথ বাবু। আমি ভগীরথ, সত্যের পূজারী আমি, তাই সততা ন্যায়ের পথে চলতে এই কলির ভগীরথ কোনোদিন ভয় পায় না। তোমার সত্য ন্যায়ের মগজে দানা ভরে দেবো সাংবাদিক। দুটো দানা খেলে একেবারে মাটিতে তুমি শুয়ে পড়বে। এই মঙ্গল, এরকম ভাবে আর কতজনকে মারবে মঙ্গল? হ্যাঁ, আর কত মানুষের চোখের সামনে থেকে তাদের বাঁচার আলো কেড়ে নেবে মঙ্গল? আর কত মানুষকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেবে তুমি? না বাবা না, এরা বহু যুগ যুগ ধরে বহু মায়ের কোল শূন্য করে চলেছে। আপনি কিন্তু অন্তত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আর আপনারা কিন্তু সীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। কি করে বলুন তো, আপনি কি বলতে চাইছেন? এই আপনারা নিজেদের স্বার্থে মানুষ খুন করে চলেছেন। হ্যালো 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 লাশ, এই দাঁড়ালাম তোমার
পারবে না, পারবে না, পারবে না মঙ্গল, তুমি পারবে না। তুমি মানুষ মারার সুপারি নিতে পারো ঠিকই, কিন্তু তোমার মানসিকতার জাতিটা বড্ড ভোঁতা, তাই খুনের শক্ত সুপারিটা তুমি কাটতে পারবে না। অগ্নিশিখা, আমার রিভলভারের বুলেট বেরোনোর আগে আমার বুক লক্ষ্য করে কোন বুলেট তুমি দিতে দিলে? কি সত্যি কথা বলে ফেলেছি তাই তো? আমরা সাংবাদিক, সত্যের সন্ধান করে বেড়াই, তাই সত্যি কথা শোনা আর সত্যি কথা বলা থেকে আমরা কখনোই ভয় পাই না। ভয় দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন ত্রিভুবন বাবু? আমরা এই সাংবাদিকরা অনেক ভয়ের পাহাড় পেরিয়ে এই সমতলে এসে দাঁড়িয়ে আছি, তাই অযথা ভয় দেখিয়ে লোক হাসাবার চেষ্টা করবেন না। আশা করি যা বললাম বুঝতে পেরেছেন। চলি। আমার বাবা ভগীরথ, পুরাণের ভগীরথের প্রতিভূ, যিনি মা গঙ্গাকে আবাহন করে এই ধরার মাঝে নিয়ে এসেছিলেন। আর আমার বাবা হলো কলির ভগীরথ। এই ঝিকিরঘাট অঞ্চলের মা গঙ্গাকে রক্ষা করার দায়িত্ব নিজেই মাথা পেতে নিয়েছে। আর যতই ঝড় আসুক, গঙ্গা দূষণ আমরা রুখবই। হাজার কথার এই এক কথা বলে গেলাম। উড়ি উড়ি বাবা, কেমন আঙুল তুলে বলে গেল রে বাবা। ওর নাম অগ্নিশিখা বস, মানে আগুনের শিখা। আপনার আগুনটা লাগাবার আগে ওই না আগুনটা লাগিয়ে দেয়। আমি কিন্তু আগুন নিয়ে লোফালোফি করি, ওই আগুনের গোলাটা ছুঁড়ে দিতে আমার এতটুকু হাত কাঁপে না। অমূল্য শোন, তুই তোর অমূল্য সময় নষ্ট করে মিশনের ব্লু প্রিন্ট সাজিয়ে ফেল। হ্যাঁ, ভালো কথা। মঙ্গলকে অন্য কাজে রাখবি যেন মিশনের বাইরে থাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আজই ওর ব্লু প্রিন্ট আমি তৈরি করে দিচ্ছি। একটা কথা মনে রাখবি, দেওয়ালের কান আছে, কথাটা মন দিয়ে শোন। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে প্রজাপতির মতো উড়ে উড়ে আকাশে বাতাসে ভেসে বেড়াই। কারণ আজ আমার জন্মদিন। বাবা আমায় এত গিফট দিয়েছে, আমি তো সো সারপ্রাইজ। এখানে কি করছিস তোমার? আচ্ছা এত দেরি করলে কেন? আরে দেরি হবে না, তোর জন্মদিন উপলক্ষে দেশ বিদেশ থেকে কত গেস্ট এসেছেন, তাদেরকে রিসেপশন করার জন্য আমার দেরি হয়ে গেল। কিন্তু না, কোনো কিন্তু নয়। শোন, তাদেরকে তৈরি করার জন্য, রিসেপশন করার জন্য তুই রেডি হয়ে আছিস তো? একদম ড্যাড, আমি রেডি। শোন, আর একটা ভালো কথা, আমি তাদেরকে বলেছি তোর কথা, মানে আমার সুইট ডার্লিং এর কথা। শোন, আমি তাদের বলেছি আজকের আনন্দ অনুষ্ঠানে আমার মেয়ে নাচে গানে আমাদের মাতিয়ে রাখবে। ভালো কথা। শোন, এখন মোটামুটি 6টা বেজে গেছে, ঠিক রাত্রি 8টার সময় না তোর জন্মদিন অনুষ্ঠানে কেক কেটে আমরা আনন্দ অনুষ্ঠান শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি একটু ডান্সটা প্র্যাকটিস করে নিই, আর মেকআপে নিলেই আমি একদম রেডি হয়ে যাই। ঠিক উড়ি বাবা, এই আনন্দের কথা কাকে বলি না। ভালো কথা, আমি চেঞ্জ করে আসি, বুঝছি? রেডি।
হে ঠাকুর, হে রাধা মাধব, তুমি আমার সংসারটাকে রক্ষা করো ঠাকুর। যে সংসারটা আমরা দু মানুষে তিল তিল করে গড়ে তুলেছি, সেই সংসারটার উপর ওই ত্রিভুবন চৌধুরী নজর পড়েছে, তাকে তুমি রক্ষা করো ঠাকুর। মা গঙ্গাকে রক্ষা করো। এই তো তুমি এখানে রয়েছো দেখছি। কেন গো, কি হয়েছে? হবে আবার কি হয়েছে? আমার মাথা আর তোমাদের মুন্ডু। হ্যাঁ, মাথা মুন্ডু কিছু যে একটা হয়েছে, সেটা আমি তোমার কথাতেই বুঝতে পারছি। কি হয়েছে বাবা, কি হয়েছে? মাকে রকম করে বলছো কেন? সত্যিই তো বাবা এমন দুশ্চিন্তা নিয়ে এসে কথাটা বললেন, তাতে নিশ্চয়ই তো কিছু একটা হয়েছে। হয়েছে তো। কি হয়েছে? রাজা কোথায়? রাজা 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 কি করেছে? সে ভেবেছেটা কি? বলি, সে ভেবেছেটা কি? বড় হয়ে গেছে বলে কি সেকেবারে লায়ক হয়ে গেছে? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজের বুদ্ধিতে যা চাইবে তাই করে বসবে। একটা ভালো মন্দ বোঝবার ক্ষমতা তার থাকবে না। কি ব্যাপার বাবা, রাজা কি করেছে একটু খুলে বলুন না বাবা। অন্যায় করেছে, সে একটা বিরাট অন্যায় করেছে। না বাবা, আমি কোনো অন্যায় করিনি। কি কি বললি তুই? অন্যায় করিসনি? তার ন্যায় অন্যায় কতটুকু বুঝিস তুই? মাথাতেই বড় হয়েছিস, এইটুকু বুঝিস যে পথ চলতে গেলে পায়ের সামনে ভালো করে দেখে পথ চলতে হয়, না হলে সেই পা হয় গর্তে পড়বে আর না হয় হোঁচট খেয়ে মাথা ফাটবে। আমার পা গর্তেও পড়েনি, এরপর যে ফাটবে না তার কোনো গ্যারান্টি দিতে পারবি? খুব যে আর্গুমেন্টাল তর্ক করছিস। সত্যিই তো এক ঝড়ের সূচনা অনুরাধা। বাবা সেই থেকে রাজার বিরুদ্ধে একই কথা বলে যাচ্ছে, কিন্তু আসল ঘটনাটা দেখি আমরা এখনো কেউ জানতেই পারলাম না। আরে কিছু তো একটা হয়েছে, তা না লোক বাবাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? আচ্ছা বাবা, রাজা কি করেছে? রাজা ত্রিভুবন চৌধুরীর মেয়ে দিয়াকে চর মেরেছে। বাবা তুমি কি করেছো রাজা? আমি প্রতিবাদ করেছি বলি, অন্যায় প্রতিবাদ করেছি। প্রতিবাদ মানে হটকারিতা নয় রাজা। কিন্তু মা, তুমি তো বলেছিলে একদিন, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে। সেই দহন জ্বালায় যদি কাউকে চলতেই হয়, সে প্রতিবাদের মূল্য কি রাজা? কিন্তু মা, সেদিন ওই দিয়া বলে মেয়েটা একজন অসহায় মানুষকে নির্বিচারে চাবুক মারছিল, আর তখন সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কাঁদছিল। তখন আমার কি করণ হয়েছিল বলতে পারো? কেন তোমার কর্তব্য জ্ঞান মনুষ্যত্বের কাছে প্রশ্ন করনি? তোমার বিবেকটার কোনো উত্তর দেয়নি কোনটা ভুল কোনটা ঠিক? তুমি তো দর্শনের ছাত্র, তোমার দর্শনকে এই শিক্ষা দিয়েছে একজন নারী জাতিকে অসম্মান করতে। আমি আমার সন্তানদের সমাজের বুকে মাথা উঁচু করে পা ফেলে চলতে শিখেছি, এই কি তার নমুনা? তোমার শিক্ষিত সন্তানকে ভালো করে বলো। তুই কি করেছিস রাজা? তুই তো ত্রিভুবন চৌধুরীকে চিনিস, যে কোনো মুহূর্তে আমাদের একটা বিপদ ঘটে যেতে পারে। তা আবার যাতা ব্যাপার নয়, তুমি আবার তার মেয়ের গালে চড় মেরেছো। একজন মহিলার গালে চড় মেরে কি বোঝাতে চেয়েছো তুমি? একটা শিক্ষিত ছেলে হয়ে একটা নারী জাতিকে সম্মান দিতে জানো না? তুমি যে আমার সন্তান, সেটা আমার দুর্ভাগ্য। মা, বাবা, আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি মা। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি তোমার পায়ে পড়ছি মা, আমি তোমার পায়ে পড়ছি মা, আমাকে তুমি তোমার পায়ের জুতো দুটো গুলে পটাস পটাস করে মারো, মারো আমায়, মারো আমায় মা। চুপ কর বাবা, চুপ কর। আমি জানি আমার শিক্ষা কখনো বিফলে যায় না। তোরা যে আমার শিক্ষা সেই চেতনার তলায় মানুষ হয়েছিস, কোনটা ভুল কোনটা ঠিক একদিন ঠিক বুঝতে পারবি। এই যে মাস্টারদা, ওদের খবর শুনেছ? কিসের খবর শামসুল? ত্রিভুবন চৌধুরী লোকেরা বস্তি লোকেদের ভয় দেখাচ্ছে, অন্ধকারাতে বউবাজি করছে, বস্তি লোকেরা ভয়ে সিটিয়ে গেছে মাস্টারদা। তারা বস্তি চলে যাবার জন্য চিন্তা ভাবনা করছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম এরকম কিছু একটা ঘটবে। হ্যাঁ শামসুল চাচা, এটাই ওরা চায়, যেন ওরা ভয়ে বস্তি ছেড়ে পালায় আর ওদের কাজে সুবিধা হয়। শামসুল চাচা ঠিক সময় খাবারটা দিয়েছে। একেবারে স্যাটেলাইট সংবাদ। শামসুল ঠিক খবরটাই দিয়েছে, কারণ শামসুল যে এত তাড়াতাড়ি আপনাদের কানে এত সুন্দর খবরটা পৌঁছে দেবে আমি তো ভাবতেই পারিনি। এইবার আপনারাই চিন্তা করুন, ডিফেন্সে লড়বেন নাকি গোলের পিছনে হাফ ব্যাক খেলবেন? বাহ,
দারুণ দারুণ খেলা খেলতে শুরু করেছেন অমূল্যবাবু। টাকার জোরে আইনকে নিজেদের পকেটের পাসবুক করে সাধারণ মানুষের মনে ত্রাসের সৃষ্টি করতে চাইছেন। রাজনীতির দুর্নীতিকে সম্বল করে এই বস্তি উচ্ছেদের জাল বিস্তার করতে চাইছেন। গ্রামের উন্নয়ন, দেশের উন্নয়নকে ঠান্ডা ঘরে পাঠিয়ে কাটমানি কালচার তৈরি করে সমাজটাকে অন্ধকারে ডুবিয়ে দিতে চাইছেন। ভারতবর্ষের মানুষ এখন নিজের পায়ে দাঁড়াবার পথ খুঁজে পেয়েছে। হ্যাঁ, ভগীরথ কাকার আন্দোলনের পথে আর ওই অগ্নিশিখার উদ্দীপনায় আমরা সত্যের পথে এগিয়ে যাব। কোনো অশুভ ঝড় আমাদের আটকাতে পারবে না। আমরা হিন্দু মুসলমান ভাইরা কাঁধে কাঁধ মিলে পাশাপাশি বাস করি। আমরা একসাথে মাঠে ফসল ফলাই। আমাদের এই মিলন মঞ্জিটাকে যারা ভেঙে দিতে চাইবে তাদের আমরা সহজে ছেড়ে দেব। এবার বুঝতে পারছেন তো অমূল্যবাবু, ওই প্রতিবাদের আগুন কেমন ধিকি ধিকি জ্বলতে শুরু করেছে, জমতে শুরু করেছে ক্ষোভের বারুদ। আর একবার যদি ওই হুমকির জ্বলন্ত দেশলাই কাঠিটা ছুড়ে দেন তাহলে যে কি বিস্ফোরণ ঘটবে আজ করতে পারছেন তো। আপনাদের এই ছেলে আমাদের মেয়ের গালে চরমে যে বিস্ফোরণ ঘটিয়েছে তার আওয়াজটা আপনারা সহ্য করতে পারবেন তো? না, পারবে না। এরকম একটা আওয়াজ আমাদের কানে এসে ধাক্কা লাগবে, এটা আমি আগে থেকে জানতাম। তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা। এর জন্যই তো তোর ছোট ভাইকে আমি মেরেছি, বিবেকের কষাঘাত দিয়েছি। তার জন্য সে অন্যায় প্রায়শ্চিত্ত করেছে। এরপরেও আমাদের ধাক্কা সামলাতে হবে। হ্যাঁ, সামলাতে হবে। এরপর যে ধাক্কাটা আসছে তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। অমূল্যবাবু ভয় দেখাচ্ছেন? না, বুঝিয়ে দিয়ে যাচ্ছে। ওদের উস্কানি দিয়ে যে আগুনের দিকে আপনি ঠেলে দিচ্ছেন তাতে কিন্তু ওরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে গেলাম। অমূল্যবাবু, তোমাদের অন্যায়ের প্রতিবাদ আমরা করবই। শুনলে তোমরা কিভাবে শাসিয়ে গেল? এইভাবে শাসিয়ে ওরা সবাইকে ভয় দেখাতে চায়। কিন্তু রাজা যেটা করেছে ভুল করেছে। কিন্তু রাজা তো মায়ের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে। তারপরেও যদি চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো। কতদূর ছিল ত্রিভুবন চৌধুরীকে? ওই লোকটা যে ধাক্কাটা দিতে পারে সেটা সামলানোর ক্ষমতা আমাদের কারণ নেই, সেটা আমরা ভালোভাবে জানি। তুই কি বলছিস কুশল? হ্যাঁ বাবা, কারোর হয়ে কথাটা বলছিস? আমি কারোর হয়ে কথা বলছি না বাবা, আমি আমাদের পরিবারের চিন্তা ভাবনা করে কথাগুলো বলছি। সত্যি তুমি তোমার পরিবারের কথা চিন্তা করে কথাটা বলছো কুশলদা, নাকি নিজের কোনো অজানা ভবিষ্যতের কথা চিন্তা করে কথাটা বললে? বড় ভয় হয় অগ্নিশিখা, আমার মা বাবার এই ভালোবাসার স্বর্গটা যেন কিছু মান না। ভয়? কিসের ভয়? তোরা তো আমার পাশে আছিস। তোদের হাত ধরে আমরা সত্যের দিকে এগিয়ে যাব। না 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 কাকিমা, আমাদের সেই ভেবে থেমে থাকলে চলবে না। এই দেখো সকলে, এই দেখো আমার এই পেনের স্পাই ক্যামেরায় ওই প্রমোটার নেতা অমূল্য রায়, তার সমস্ত ঘটনা বন্দী হয়ে গেছে। আজই খবরের কাগজে স্টোরি করে ছাপবো। একটা সহজ সরল পরিবারকে ওদের ওই শাসানি সারা দেশের মানুষ জানবে। আর যত আক্রোশ কি পড়বে তোর আর ভগীরথদার উপর। এইসব কথা ভেবে ভয়ে আমি কুকড়ে যাই না মা। জানি না কোন ধাক্কার আগুন গিয়ে পড়বে আমার ওই সুখের ঘরের চালে। না 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 কাকিমা, আমাদের এইভাবে থেমে থাকলে চলবে না। আমাদের সেই ভেবে এগিয়ে যেতে হবে। আমাদের চলার পথ অতি দুর্গম, আর সেই দুর্গমগিরি লঙ্ঘন করে আমাদের এগিয়ে যেতে হবে। আর সকলে মিলে ধাক্কা দিতে হবে ওদের ওই লোহার ফটকে। এইবার আমাদের শক্ত হাতে কোমর বাঁধতে হবে রূপম। আমি আগামী কয়েকদিনের মধ্যে ওই ঝিকিরঘাট বস্তির মানুষদের সঙ্গে একটা মিটিংয়ে বসবো। তারপর ওদের কাছ থেকে কিছু অর্থ সাহায্য সংগ্রহ করে আমি আদালতে যাবো। তারপর ওই ত্রিভুবন চৌধুরীকে আমি বুঝিয়ে দেবো যে তার কতটা বার বেড়েছে। ওদের অত্যাচারের রদ কোনোদিনও থামবে না কাকাবাবু। ওরা নিজেদের স্বার্থে গরিবদের শোষণ করবে। আর শোষণের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা কেমন হেরে যাচ্ছি। না 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 রূপম, না, হেরে গেলে চলবে না। তাহলে সমাজের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। যে করেই হোক আমাদের ওই লক্ষ্যপথের সবুজ সংকেতের দিকে এগিয়ে যেতেই হবে। আপনি ঠিক কথা বলেছেন কাকাবাবু। আমাদের থেমে তাহলে চলবে না।
অস্থির লক্ষ্য পথে আমাদের এগিয়ে যেতেই হবে। আপনার অনুপ্রেরণা, অগ্নিসেনার অদম্য সাহস আমাদের সকলের মনে আশার আলো জাগিয়েছে। কোর্টে শুনানি আছে, আমি জান প্রাণ দিয়ে লড়াই করে যাবো কাকাবাবু। আপনি আমাকে আশীর্বাদ করুন কাকাবাবু, এই লড়াই যেন আমি জিতে আসতে পারি। আপনি আমাকে আশীর্বাদ করুন কাকাবাবু। তমসো মা জ্যোতির্গময়, ওঠো ওঠো ওঠো, এগিয়ে চলো, বুকে সাহস নিয়ে এগিয়ে চলো। তাহলে এখন আমি আসি কাকাবাবু। হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও, গিয়ে আমাকে একটা ফোন করবে। সত্যি রূপম ছেলেটা খুব ভালো ছেলে এবং আইনটা খুব ভালো বোঝে। আমার মনে হয় ওই ঝিকিরঘাট বস্তির মামলাটা ও ভালোভাবেই লড়াই করতে পারবে। না না না, তার আগে আমি এই ফাইলের কাগজগুলো একটু ভালো করে দেখে নিই। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, এত রাত হয়ে গেছে, তুমি এখনো বাইরে বসে আছো? নিশ্চয়ই রাতের ওষুধ খাওয়ার বাবা। ওরে মা, সামান্য কিছু কাজ বাকি আছে, এগুলো সেরে আমি শুয়ে পড়বো। যা, তুই গিয়ে শুয়ে পড়, যা। না বাবা, যা কাজ বাকি আছে সব সেরে আমি শোবো। তুমি যাও, তাড়াতাড়ি রাতের ওষুধ খেয়ে তারপর শুয়ে পড়ো। আচ্ছা বাবা, তুমি কেন বোঝো না বলো তো? তুমি ছাড়া আমি যে বড় অসহায় বাবা। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? বুঝলাম, তুই এখন বুড়ো ছেলেটাকে শাসন করছিস, তাই তো? হ্যাঁ, করবই তো, আমি যে তোমার মা। ওরে মা! না বাবা, একদম না। অনেক রাত হয়ে গেছে, এবার ওষুধ খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আমি পাশে স্টাডি রুমে আছি। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট মাই সুইটহার্ট, গুড নাইট। না 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 না, মায়ের শাসন তো ছেলেকে শুনতেই হবে। না দেরি নয়, তাড়াতাড়ি ফাইলটা একটু চোখ বুলিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে শুয়ে পড়বো, ওষুধ খেয়ে নি। হ্যাঁ, এই তো ঠিকই তো আছে, সবই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। নমস্কার ভগীরথ বাবু। একে একে ঘরে বসে এত রাত্রে কোথাকার সংবাদ লিখছেন? লিখুন। আমার দিকে যত রকম সংবাদ লিখে আপনি কাগজে ছাপিয়ে ফেলুন, সবাই জানুক আমি মানুষটা কেমন, তাই না? শুনছি সমুল্য কেমন গুছিয়ে কথা বলছে। আরে বলবে না কেন, সাংবাদিক বলে কথা। সেই জন্যই তো উনি সাংবাদিকের ঝোলে কাঁধে নিয়ে পৃথিবীতে এসেছেন। আর ওই সাংবাদিকের ঝোলে কাঁধে নিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেবে। ফিসফিস করে হাসছেন, শুনতে পাচ্ছি না। আপনার হাসি বন্ধ করুন। এখন বলুন, এত রাতে আমরা কি জন্য এসেছেন? তার আগে কোল ত্রিভুবন তুল। তার আগে আমরা জানতে চাই আপনি ঝিকিরঘাট বস্তি থেকে সরে দাঁড়াবেন কিনা। আপনারা আমার বাড়িতে ঢুকে আমাকে সাজাতে এসেছেন। শুনুন ত্রিভুবন বাবু, ওই ফাঁকা আওয়াজে গভীরতা কোনোদিন পার পায় না। হ্যাঁ, সে কি মশাই, আপনি ভয় পাবেন না, অথচ আমাদের শুধু ভয় দেখে যাবেন। অমূল্য খাঁটি সত্যি কথাটা বলে দিয়েছে। কথা যদি হয়ে থাকে তাহলে আপনারা এখন যেতে পারেন। যাবো কি মশাই? তার আগে আপনার সঙ্গে একটু বোঝাপড়া করে নিতে চাই। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? কিছু বুঝতে পারলেন না? না, বুঝতে পারলাম না। আপনি আর আপনার মেয়ে আমার পেছনে সবসময় ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মনে রাখবেন, সেই ঝান্ডাটা ভেঙে গুঁড়িয়ে দেব। তার মানে আপনি বাড়ি বয়ে আমাকে শাসাতে এসেছেন? ঠিক তাই। এতদিন আপনি আমাদের শাসিয়েছেন, আজ আমাদের ইচ্ছে হলো আপনাকে শাসাবার, তাই চলে এলাম। কি মুশকিল, আপনারা এখানে কি জন্য এসেছেন সেটা একটু খোলসা করে বলবেন। আমি ত্রিভুবন, কখন কিছু করবো আমি জানে আমার মন। এই ত্রিভুবন চৌধুরীর কাছে খোলসা বলে কিছু নেই। অমূল্য, সবটাই খারাপ। অমূল্য, এখানে দাঁড়িয়ে থেকে অমূল্য সময় নষ্ট করে লাভ নেই। চল এখানে, চল। দিল না আমাকে আমার কাজ করতে দিল না। আমার গঙ্গা মাকে বাঁচাতে দিল না। ওই দেশদ্রোহী শয়তান, ওই রাষ্ট্রদ্রোহী শয়তান ত্রিভুবন চৌধুরী আমার সমস্ত কাজ শেষ করে দিল। অগ্নিমা
বাবা, ওরে বাবা, রক্ত রক্ত, বাবা বাবা কি হয়েছে তোমার? বাবা বলো, বাবা কি হয়েছে? কারা কারা তোমার এই সর্বনাশ করলো? বাবা বলো। মা, মা তুই এখান থেকে চলে যা মা, ওরা আসবে। ওরে মা আমি পারলাম না, আমি পারলাম না, গঙ্গা জলে গঙ্গা পুজো আমি করতে পারলাম না। তুই পালা মা, ওরা তোরও ক্ষতি করে দেবে, তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা। না 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 বাবা, না বাবা, আমায় বলো কারা কারা তোমার এই সর্বনাশ করলো? বাবা কারা কারা বলো। ওই শয়তান, ওই শয়তান, বলো বলো বাবা, বাবা বাবা। এবার আমি কি করব? আমি কি করব? আমি যাই, আমি যাই, আমি যাই, ডাক্তার ডেকে আনি। ডাক্তার ডাক্তার ডাক্তার। মা অগ্নিমা তুই এখান থেকে চলে যা, ওরা আবার আসবে, ওরা তোরও ক্ষতি করে দেবে। কই কই আমার অগ্নিমা, কই কই? এখানে তো কেউ নেই, না কেউ তো নেই, না না আমি এখানে থাকবো না, ওরা আবার আসবে, আমি চলে যাই, আমি চলে যাই। বাবা বাবা আমি তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি। বাবা 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 আমি বাবা বাবা, এ কি বাবা, তুমি কোথায় গেলে বাবা? আমি আমি তো তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি বাবা। বাবা বাবা আমি যে তোমার জন্য ডাক্তার নিয়ে আসতে গেছিলাম বাবা। তুমি 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 কোথায় চলে গেলে আমায় একলা রেখে? বাবা ফিরে এসো, বাবা ফিরে এসো, তোমায় ছাড়া আমি যে বড় অসহায় বাবা। ফিরে এসো বাবা, ফিরে এসো। আমি 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 যে বড় ক্লান্ত হয়ে গেছি বাবা, বড় ক্লান্ত। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে দুদিকে জীবন দুজনারই, মেনে নিলেও মেনে কি নিতে পারি? ছুটে গিয়েও যেন হাতের নাগালেও না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা আলগা থেকে তাই যে ঘুরেছি তাই, কেমন যেন আলাদা আলাদা। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। বাবা বাবা না 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 কাকিমা, আমি পারছি না, আমি পারছি না। বাবার ওই বিভৎস চেহারাটা বলতে আমি পারছি না। না কাকিমা, পারতে হবে না বা পারতে হবে, আমরা যে সকলেই তার অংশীদার। হ্যাঁ কাকিমা, আমি জানি না হঠাৎ হঠাৎ বাবা যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল আমরা কেউ বুঝে পেলাম না কাকিমা। বাবা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল, কিন্তু আমি বেশ বুঝতে পারছি কাকিমা, আমি বেশ বুঝতে পারছি। ওই ত্রিভুবন চৌধুরী আমার বাবার সর্বনাশ করেছে, আমাকে পৃথিবী থেকে একলা করে দিয়েছে। এইভাবেই ওরা সমস্ত সাংবাদিকদের মুখ বন্ধ করাতে চায় কাকিমা। কিন্তু না কাকিমা, কিন্তু না, আমার এই সংবাদের উপর ভিত্তি করে ইডি সিবিআই যেভাবে তৎপর হয়েছে, ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। খুঁজবো
খুঁজবো, আমি আমার বাবাকে খুঁজে বের করবো, খুঁজে বের করবো। বাবা, 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 এই ট্রেন লাইনের উপর থেকে চলছে। এই যে সূর্য, রেল লাইনের উপর থেকে সরে যাও, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। ওই তো ট্রেনে আলো দেখা যাচ্ছে। ট্রেন আসছে, সরে যাও, সরে যাও। বাবা, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, আমি আসছি, বাবা আমি আসছি, দাঁড়াও বাবা, বাবা, বাবা দাঁড়াও। আপনি আপনি আমাকে এভাবে টেনে ধরলেন কেন? আপনাকে ট্রেনে না ধরলে আপনি ট্রেনে তোলায় চলে যেতেন ম্যাডাম। ছি 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 ছি, আমাকে কিনা স্পর্শ করলো তোমার মতো একটা ক্রিমিনাল। ঠিক বলেছেন ম্যাডাম, এই বডি একটা ক্রিমিনাল, তবে হৃদয়টার মাঝে একটা মানুষ লুকিয়ে আছে ম্যাডাম, মানুষ। তাই যদি হয় তাহলে কেন ওসব অসামাজিক লোকেদের সাথে ঘুরে বেড়ান? কেন ওসব অসভ্য লোকেদের সাথে সঙ্গত করেন? ওদের সাথে সঙ্গত না করলে পেট চলবে না ম্যাডাম, এই সমাজে বুকে স্ট্যাটাস মেইনটেইন করে চলে যাবে না। তাই আমাদের মতো মানুষদের অন্ধকার হাতে এগিয়ে চলতে হয়। এক হাতে রিভলভার আর এক হাতে ধারালো চাকু নিয়ে ওদের হুকুম তামিল করতে হয়, আর প্রয়োজনে মানুষ হুকুম করতে হয়। সত্যি তোমার এসব করতে ভালো লাগে মঙ্গল? কেন ভালো লাগে? এটা তো আমার পেশা। আচ্ছা আচ্ছা মঙ্গল, তোমার কি ভালো করে বাঁচতে ইচ্ছে করে না? ইচ্ছেগুলো সব মনের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আচ্ছা মঙ্গল, তোমার কি স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? স্বপ্নগুলো মরে ভূত হয়ে গেছে। তুমি কেন বুঝতে পারছো না মঙ্গল? আজকে তুমি যাদের কথাই অন্যায়ের কাঁথা মেখে ঘুরে বেড়াচ্ছ, ভবিষ্যতে তোমার অন্ধকার ছাড়া আর যে কোনো পথ খোলা থাকবে না। বর্তমানটাকে শেষ হোক ম্যাডাম, ভবিষ্যতের কথা পরে চিন্তা করবো। তাই বেশি জ্ঞান দেবেন না, যান এখান থেকে। মঙ্গল, তখন আপনাদের জ্ঞান কোথায় ছিল তখন আপনাদের জ্ঞান? আমি তখন ক্লাস 3-তে পড়ি, আর আমার দিদি ক্লাস 8-এ। তখন হঠাৎ করে আমার বাবা যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল, কোনো সন্ধান পেলাম না। তখন এই আর আমার মাটাকে কেড়ে নিল এক বিধবা কাকি। তখন এই দুটো অনাথ অসহায় অনাচার কষ্টের মধ্যে দিয়ে দিন কাটতে কাটতে বড় হয়ে উঠল। আমি তার মধ্যে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। মঙ্গল, হ্যাঁ আমি গ্র্যাজুয়েট। তারপর হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি যে আমার কাকির পাশে আমার দিদি শুয়ে নেই। আমি কাকিকে ঘুম থেকে ডেকে তুললাম। কাকি, আমার দিদিকে দেখছি না। কাকি, দিদি কই? আমার কাকি কোনো উত্তর দিতে পারলো না। আমি তখন ঘর থেকে বেরিয়ে ওই মাঠের দিকে তাকিয়ে দেখি যে ওই দূরে কিছু মানুষ জটলা করে রয়েছে। আমি ছুটে গেলাম। আমি ছুটে গিয়ে তাকিয়ে দেখি যে ওই পাকুর গাছটায় কি যেন একটা ঝুলছে। আমি ছুটে গেলাম, ছুটে গিয়ে তাকিয়ে দেখি যে ওই গাছটায় ওই গাছটায় আমার দিদি গলায় দড়ি দিয়ে ঝুলছে। আমি দিদিকে চিৎকার করলাম, দিদি আমাকে সারা দে না, দিদি আমাকে একবার ভাই বলে ডাক রে দিদি, ডাক। আমার ওই আদরের দিদিটা আমাকে ভাই বলে ডাকলো না, আমাকে একবারের জন্য সারা দিল না। তুমি আমায় কি শোনালে মঙ্গল, কি শোনালে? কথাগুলো শুনে মনের মধ্যে একটা ব্যথার ঝড় বইছে, তাই না ম্যাডাম? মঙ্গল আসলে না ম্যাডাম, না, এই দুটাই আমার জন্য চোখে জল ফেলার কেউ নেই, আমার জন্য চিন্তা করার কেউ নেই। যদি বলি আমি আছি,
এই জানোয়ারটাকে মানুষ করতে চাইবেন না ম্যাডাম, তাহলে কিন্তু খুব পস্তাতে হবে। হ্যাঁ, পস্তাতে তো হবেই। একটা মানুষকে কি কখনো মানুষ করা যায়? সে তো অন্ধকার সমাজে কালো খুঁজে বেড়াবে, আলোর সন্ধান পাবে কেমন করে? কি কি হ্যাঁ, আমি তোমার সামনে চোখে দাঁড়িয়েছি। আমার চোখের সামনে থেকে সরে যাও। কেন বারবার তুমি আমার চোখের সামনে এসে দাঁড়া বলো তো? যার কাছে আমি পালিয়ে বাঁচতে চাই সে কেন বারবার আমার সামনে এসে আমি সরে যাও। তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। মঙ্গল, আমি সব ভুলে গেছি। কি ব্যাপার দিয়া, তুমি আমাকে এখানে কিসের জন্য ডেকেছো? আর ডেকেছোই যখন এই দিঘির পারে কেন? আবার কোনো একটা ঘটনা ঘটানোর অভিসন্ধি আছে বোধহয়। আর যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য তোমাদের। ব্যাস, আসল কথাটা জানলে খুশি হব। আমাকে তুমি ক্ষমা করে দাও রাজা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এ কি করছো? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিই। শান্তি, আজ আমি অনেক শান্তি পেলাম রাজা বাবু। আমার পাপের প্রায়শ্চিত্ত করে অনেক শান্তি পেলাম। শান্তির প্রাসাদে অশান্তির বিস্ফোরণ। ওই পদ্মদিঘির পাড়ে তুষের আগুনের মতো এখন দিঘি দিঘি করে জ্বলছে সেই আগুন। সেই আগুন যে কখন ঝলসে উঠবে তা কেউ জানে না গো, কেউ জানে না। কে আপনি? আপনাকে তো কখনো এই এলাকায় দেখা যায়নি। ও, তোমাদের এলাকা ভাগ করা আছে বুঝি? তা তো থাকবেই, এখন তো সব দাদাদের এলাকা গো। ইটের দাদা, পাথরের দাদা, বালির দাদা, কয়লার দাদা, গরুর দাদা, চাকরির দাদা, এমনকি ওই মাটির এলাকার দাদাও তৈরি হয়ে গেছে গো। যে বাড়িতে ফলে সোনার ফসল, যে বাড়িতে ফোটে জমি যদিকা বেলে শিউলির বাহার, সেই মাটিকেই দখল করে নিতে চাইছে ওই মাটি মাফিয়ার দল। তারপর তো আসে আবার ওই দলে বদলের পালা। আপনি কি বলছেন? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি। বুঝতে পারবে না গো, বুঝতে পারবে না। এসব অনেক দাদাদের ব্যাপার, অনেক অনেক দাদা, গাদা গাদা দাদা। আচ্ছা দেখো, তোমাদের মতো ছোট ছোট ভাইরা যখন এখানে আছো তখন কি তোমরা কোনো দাদা খুঁজে পেয়েছো? পেয়েছো যে বড়দা নিজেদের তোমাদের মাথাগুলো বাঁচাবার জন্য নিজে তোমাদের মাথা হয়ে দাঁড়াবে? খুঁজে পেয়েছো? পাওনি, পাওনি, পাবেও না। দেখো কিরকম হা করে তাকিয়ে আছে, কিছু বলবে কি বলো? আপনি যে বর্দার কথা বলছেন, সেই বর্দাকে কি আপনি খুঁজে পেয়েছেন? ছিল তো, একজনই তো বর্দা ছিল গো, যে বর্দা পরাধীন ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, ইউ গিভ মি ব্লাড, আই শাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কিন্তু না, সহ্য হলো না। কিছু স্বার্থান্বেষী লোভী দাদাদের তার সহ্য হলো না। তারা ক্ষমতার ক্ষীরের পায়েস খাওয়ার লোভে আমার সেই দাদাকে দেশ থেকে খেদিয়ে দিল, খেদিয়ে দিল। কিন্তু না, কিন্তু না, তোমরা মাথায় চুল করবে না, তোমরা মেরুদণ্ড সোজা করে চলবে। তোমরা আইন মোতাবেক সমস্ত অধিকার নিজেদের ছিনিয়ে নেবে। হ্যাঁ, পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীরা যেমন চিৎকার করে বলেছিল ইংরেজ ভারত ছাড়ো, তেমনি তোমরাও বলবে দুর্নীতি ভারত ছাড়ো, সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো, চোর নেতারা দেশ থেকে দূর হটো। কেন ভয় পেয়ে গেলে নাকি গো? হ্যাঁ, ভয় তো পাবারই কথা। তাই তো কিছু স্বচ্ছ সচেতন মানুষ সমাজের এই অবক্ষয় ছবি দেখে আমার সাথে গলা মিলিয়ে বলছে, বলছে যৌবন যেন আজ শহরের ফুটপাতে, যৌবন যেন আজ শহরের ফুটপাতে, ভেজাল তেলে ভাজা আলুর চপ, মেট্রো চ্যানেলে আর কেবল টিভিতে চলে সিনেমার নামে অতি আধুনিক ঢপ 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 ঢপ। ভারত বন্ধে আর বাংলা বন্ধের বিরাট মেছে, 18 বছর আজ শাড়ি পরে বসে আছে ঘরে দিয়ে হাজার লজ্জায় না হাসি খেলছে, মা বাবা চুরি করে খেলি খায় কিল, বিচার যেন আজ টাইগার হিল, পাড়ার অন্ধকারে ছেলে
ছেলে মেয়ে মিল সিল করা দিলে বসে শকুনিও চিল নার্সিং হোম থেকে আসে মোটা বিল সিল করা দিলে বসে শকুনিও চিল নার্সিং হোম থেকে আসে মোটা বিল সূর্য ওঠার আগে ডাস্টবিনে কেঁদে ওঠে সদ্যজাত কত বাচ্চা টিভি আর রেডিওতে তবু শুনি কান পেতে সারে जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे सारे কে মানুষটা কি শুনিয়ে গেল আমাদের? নাদিয়া একটা কথা ফেলে দেবার নয়, তবে যে কথাগুলো বলে গেল এক একটা কথার মধ্যে আগুনের ছোঁয়া, বিবেকের দংশন। আমি যে নিজেই আমার বিবেকের দংশনে জ্বলছি রাজা। আমাকে আমার পাপ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দাও রাজা, ক্ষমা করে দাও। এটাকে পাপ কেন বলছো? বলো ভুল। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় দিলাম আমি তোমায় ক্ষমা করো। আজ আমি চলি। দিয়া লা 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 লা। স্বপ্ন পরের মতো আমার কাছে তুমি এলে, স্বপ্ন পরের মতো আমার কাছে তুমি এলে, তোমার পরশ দিয়ে অনুরাগে ভরা প্রেমের ছোঁয়া দাও ঢেলে। স্বপ্ন পরের মতো আমার কাছে তুমি এলে, স্বপ্ন পরের মতো আমার কাছে তুমি এলে। কানে কানে ভালোবাসো কথা শুধু বলে দাও, কানে কানে ভালোবাসো কথা শুধু বলে দাও। শ্রাবণী ধারার মতো রাগিনীর সুরের মতো কোকিলের সুরে মনে গান গায়, মনে শাখায় দেখো তুমি চোখ মেলে। আমার কাছে তুমি এলে, লা 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 লা। আরে বাবা, আমি যেটা বলছি সেটা তুমি বুঝতেই চাইছো না। কি বোঝাবে তুমি? বাবা রিটায়ার করেছে, কোনো কাজ নেই, তাই একটু নিজেকে মানিয়ে নাও, তাই তো? আরে জয়িতা, দেখো বেশি গলা উঁচু করে কথা বলবে না। ত্রিভুবন বাবু চাকরিটা করছে বলে আজ কিছু জুটছে, তোমার যে কি মুরত সেটা আমার জানা আছে। তুমি কথাটা ভুল বলনি। রাজা একটা জোয়ান ছেলে, ও যে কোনো একটা চাকরি ব্যবস্থা অনায়াসই করে নিতে পারে, লেখাপড়াও জানে। শুধু রাখার কথাটা ভাবো না, তোমার বাবা মার কথাটা একবার ভাবো। যখন রোজগার ছিল তখন দু হাতে বাজে খরচ করেছে তোমার বাবা মা। শোনো, বাবা মা রাজার সঙ্গে না আমার একটা বোঝাপড়া করার দরকার আছে। এই তো এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছো, তাকে বোঝাপড়া করবে শুনি। বাবা মা রাজা থেকে আমরা আলাদা হয়ে যাব। বাহ বাহ, কি বুদ্ধি তোমার! বাহ বাহ বাহ, এই না হলে তুমি একজন এক বিরাট মাথাওয়ালা পুরুষ। কেন, আমি কিছু ভুল বললাম? বাবা মা রাজা যদি একদিকে থাকে, তোমার দিকে কে থাকবে শুনি? আমার দিকে কে থাকবে মানে? এই ব্যাপারটা ঠিক বুঝলাম না। বাবাই বা রাজা, রাজাই বা বাবার দায়িত্ব নিবে কেন? তোমরা দু ভাই দুদিকে বাবা মাকে ভাগ করে নাও আর জানিয়ে দাও
বাহ, চমৎকার সমাধানটা তো বাতলে দিলে তুমি। মা থাকবে আমাদের দিকে, তার মানে সব দিক দিয়েই তোমার সুবিধে। বাড়ির কাজকর্মের ব্যাপারে কোনো চিন্তাই করতে হবে না। সত্যি তো, তাই তো বলছি আজ বাবা মাকে ডেকে আজ ফয়সালা করে নেওয়ার, জানিয়ে দাও কে কার দিকে থাকবে। আমি অগ্নিশিখা আচ্ছা বলছি, তোমার নামে একটা খবর শুনলাম, তুমি নাকি ওই ত্রিভুবন চৌধুরীর সাথে হাত মিলিয়েছো। ত্রিভুবন চৌধুরীর সঙ্গে হাত মিলিয়েছে তোমাকে বললো? বাহ 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 বাহ, যেটা শুনেছিলাম সেটাই তাহলে ঠিক। ওই ত্রিভুবন চৌধুরীর ডান হাত তোমাদের মাথায়, তাই তোমরা যে এখন তারই পথ অনুসরণ করে চলবে, এটাই তো স্বাভাবিক কুশলদা। কিন্তু না কুশলদা, তুমিও একটা কথা কান করে শুনে রাখো, আমার বাবার হাতে তৈরি করা এই আন্দোলন গঙ্গা তুমি বইছো কেন, কুলুকুলু রবে বয়ে চলবে, তার গতি রোধ করতে কেউ পারবে না। কুশলদা, বৌদি, রাজা, তোমরা তিনজনেই আছো, তোমাদেরকে একটা কথা বলি শোনো। আমি দেখতে পাচ্ছি রাজা, আমি দেখতে পাচ্ছি, আমি আমার সাংবাদিকতার চোখ দিয়ে দেখতে পাচ্ছি রাজা ছুটে আসছে, ছুটে আসছে, ছুটে আসছে, ছুটে আসছে, আকাশ ভেঙে এই পৃথিবীর বুকে আছড়ে পড়বে আগুনের গোলা উল্কাপাত, যেমন যেমন আমাদের উপর পড়েছিল। তাই আজ আমার বাবা কোথায় আমরা কেউ জানি না। খুব সাবধান তোমরা, তোমরা যদি এখনো চিন্তা ভাবনা না করে পা ফেলো, তাহলে তাহলে কখন কোথায় কে যে ছিটকে পড়বে কেউ হদিশ পাবে না। তাই তাই খুব সাবধান রাজা, খুব সাবধান কুশলদা, খুব সাবধান বৌদি, চলি আজ। হ্যাঁ রাজা, তাহলে এবার তুমি খুব সাবধান হয়ে পথ চলো। আমার পথটাও শুনে না রাজা। তুমি আবার কোন পথের কথা বলছো? আমি আর তোদের বোঝা টানতে পারবো না। তার মানে? মানে একদম পরিষ্কার, আমার একার পক্ষে সংসারে খরচ বহন করা সম্ভব নয়। তাহলে এতদিন বাদে মা বাবা তোমার কাছে বোঝা হয়ে দাঁড়ালো? মা বাবার কথা বলছিস কেন? তুইও তো মা বাবার ছেলে, একটা কিছু কর, তাহলে আমার উপর কোনো চাপ পড়ে না। বাহ, দারুণ দারুণ কথা বললে দাদা। মা বাবার ভাগাভাগি। শুধু মা বাবার কথা বলছিস কেন? তোর খরচটাও তো আমাকে চালাতে হয়। সত্যিই তো, একটা বেকার ছেলেকে কে কতদিন পুষবে? যদিও কিছু একটা হিললে হতো, ওই ত্রিভুবন চৌধুরীর ভীমরুলের চাকে ঢিল মেরে ওনাকে তাতিয়ে দিয়েছিস। তুমি কি করে ভাবলে যে তার দেওয়া চাকরি আমি করব? আরে বাবা, একটা কিছু কর, তাহলে বুঝবো সংসারের প্রতি তোর কর্তব্য আছে। তুমি আর কর্তব্যের কথা বলো না। তোমার কথার মধ্যে যা কর্তব্যের নমুনা পেলাম, তাই কর্তব্যের বুলিয়া উড়িয়া নিজেকে ছোট করো না। ছোট বড় কিছু বুঝি না রাজা, একটা কিছু করে বাবার দায়িত্বটা নে, আর মার দায়িত্বটা আমার। বারে বড় খোকা, বাহ, দারুণ একটা ডিসিশন নিয়ে নিলি বাবা। রামায়ণে কাল নেবি যেমন লঙ্কা ভাগ করেছিল, আজ আজ আমার বড় খোকা মা বাবার মায়া মমতা স্নেহ ভালোবাসা টুকরো টুকরো করে ভাগ করে দিল। কি বলছে বাবা, শুনছো? আজ বাদে না কাল তো ভাগ হতোই, আর আমার একার পক্ষে তো। ওরে বড় খোকা, আজ তোকে দেখে মনে হচ্ছে দিনের আলোর ঝলকানি চাপা পড়ে অমাবস্যার অন্ধকারে সব ঢেকে গেছে রে। তুই কি বলতে চাইছিস? তাই আজ তুই ত্রিভুবন চৌধুরীর হয়ে তারই লোভের পালে বাতাস দিতে যাচ্ছিস বাবা। বাবা সত্যি তো এটা বলছেন, সেটা স্পষ্ট করে বলুন না বাবা। আমি বলছি বড় বৌমা। তুমি আমার কি বলবে মা? এ তুই কোন চক্রান্তের কাল বৈশাখী ঝড়ে মুখ টুকরে পড়লি রে বাবা? কারা তোকে এই উজ্জ্বল আলো থেকে নক্ষত্রকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিল। তুমি আমাকে ভুল বুঝছো মা। দেখো, সব কথার শেষ কথা বলে যায়, তোমার একার পক্ষে যেটা সামলানো সম্ভব নয় সেটা খোলসা করে বলে দাও আর জানিয়ে দাও কে কার দিকে থাকবে। আমার দিকে যে থাকবে তাকে আমি মাথায় করে রাখবো, এটাই আমার শেষ কথা। জয়িতা তো ঠিক কথাই বলছে। আগে তো তুমি এরকম ধরনের কথা বলতে না দাদা। মা বাবার কথাই তো ছিল তোমার কাছে বেদ বাক্য। আজ আজ তাদের কথা ভুলে গিয়ে তোমার কাছে তোমার বউয়ের কথাই সত্যি বলে মনে হচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ, আমার বউয়ের কথাটাই সত্যি বলে মনে হলো। বাহ, খুব ভালো কথা বললি রে বাবা। রামায়ণে রামের পায়ের জুতো মাথায় করে বয়ে নিয়ে গিয়েছিল তার ভাই ভরত, আর এখন তুই তোর বইয়ের জুতো মাথায় করে তারই আদেশ পালন করে চলেছিস। তোমার সামনে দাঁড়িয়ে তোমার এই কথাগুলো শুনতে না আমার লজ্জা করছে, লজ্জা। আগুন আগুন, যে আগুনটা এতদিন তুষের তলায় চাপা ছিল, আজ সেটা সত্যের বাতাসে ফুসে উঠেছে। কখন যে আগুনে ঝলসে দেবে কেউ জানে না। কি বলছো? পাথর চাপাও, বুকে পাথর চাপাও অনুরাধা।
এমন ভাবে পাথরটা দিয়ে চাপা দাও যেন অন্তরের অন্তঃস্থল থেকে মা বাবার মায়া মমতা স্নেহ ভালোবাসা জল ছবিগুলো ফুটে উঠতে না পারে, আর ফুটে উঠতে পাথর চাপা, পাথর চাপা। না রে বাবা না, তোর বাবা ঠিক বলেছে। ঝড় আসছে, ঝড়, প্রবল ঝড়, ভয়ঙ্কর ঝড়, শুনানি আইলার চেয়ে ভয়ঙ্কর। মাটিতে কান পেতে শুনতে পাচ্ছি ভূমিকম্পের শব্দ, সব তছনছ করে যাবে। আর আর পাষাণ বিধাতা, তুমি সব দেখছো। দেখো দেখো ভগবান, দেখো, তুমি সব দেখো। বসের কথা মতো তোমায় আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। এইবার এইবার তুমি ঠিক করো অগ্নিশিখা, আমাদের কথা মতো তুমি চলবে নাকি মরবে? শয়তান, শয়তান আমাকে আমাকে এখানে আটকে দিয়ে চলে গেল এই শয়তানগুলো। বাবা, বাবা তুমি দেখো বাবা, তোমার নিশান কাঁধে নিয়ে চলতে চলতে আমি যে আজ বড় অসহায় বাবা, বড় অসহায়। এখন এখন আমাকে এখান থেকে কে বাঁচাবে বাবা? কে বাঁচাবে বাবা? কে 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 দরজা খোলা আছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ত্রিভুবনের নজর যদি একবার এদিকে পড়ে, তোমাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। মঙ্গল, মঙ্গল তুমি আমার জন্য এত চিন্তা করলে মঙ্গল? আচ্ছা তুমি তো একদিন বলেছিলে আমার জন্য তুমি চিন্তা করো। হ্যাঁ মঙ্গল, আমি তোমার জন্য চিন্তা করি। আচ্ছা মঙ্গল, তুমি ওই ত্রিভুবন চৌধুরীর বিষয়ে আর কি কি জানো? আর কি কি জানো? ওই ত্রিভুবন চৌধুরীর প্রমোটিং এর সাথে সাথে চলে আন্ডারগ্রাউন্ডে ব্যবসা, হ্যাঁ আফিমের ব্যবসা, আর মণিপুর থেকে আসে সেই আফিম। ঠিক আছে মঙ্গল, আমরা দুজনে মিলে আমাদের ওই স্পাই ক্যামেরায় ওদের সমস্ত ঘটনা বন্দি করব। তারপর সেই ঘটনা চলে যাবে ইডি আর সিবিআই অফিসে। তারপর ওদের সমস্ত খেলা শেষ। মঙ্গল, মঙ্গল চলো, ওর সাক্ষী আমি নিজে, আর যত রকম প্রমাণ আমার কাছে আছে আমি তোমাকে সব দেবো। চলো চলো এখান থেকে চলো। পাতা আছে চক্রান্তের চোরা জালে চোরা কাটা কাল পাতা আছে, আর সেই জালে একটা করে ঢুকে পড়ছে রুই কাতলা চিতল বল। এটাই আমার আসল খেয়াল। এক্ষুনি আর একটা ঢুকে পড়বে। ঢুকে গেল জালে, আর একটা ঢুকে গেল। আমার নাম হাওয়া নয়, মাই নেম ইজ রূপম মিত্র। আপনার কথা আমি একটু কাজে গেছিলাম, আপনার কথা মতো আমি রূপমকে ডেকে আনলাম স্যার। এই যে কুশলবাবু শুনুন, কাকে প্রভু কার পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন? আমি যার পায়ে পুষ্পাঞ্জলি দিই তিনি আমার অন্নদাতা। ওনার কথা আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হয়। আপনার মা বাবার আদেশের চেয়ে একজন বাইরের লোকের আদেশ আপনার কাছে বেশি মূল্যবান বলে মনে হলো? বাবা মা যদি ভুল করে একজন সৎ মানুষকে ভুল বোঝেন, আর তারই বিরুদ্ধে তার প্রতিষ্ঠান চালিয়ে রেখে তার বিরুদ্ধে প্রতারণা করেন, এই অন্যায় কেউ মেনে নিলেও আমি মেনে নিতে পারি না। আপনি কি বলছেন? ভুল কিছু বলেন না বাবু। আমার গার্জেন গোটা বাংলার জন্য উঠে করে লেগেছে কুশলে বাবা বীরেন মাস্টার আর তার মা অনুরাধা দেবী। কিন্তু আমি ছেড়ে দিতে পারি না, আমার প্রপার্টি অন্য জনে ভোগ করবে, আর আমি সেটা মানকে দেখতে। তা আমাকে কি করতে হবে আমি জানতে পারি কি? শুনুন, যে জায়গাটার উপর আমার মদের বিল্ডিং কারখানাটা উঠেছে, সেই জায়গাটার জন্য আপনাকে আমাদের সওয়াল করতে হবে। আপনি কি বলছেন? বর্তমানে ওই জায়গাটা নিয়ে আমি মামলায় লড়ছি, যা সওয়াল করছে অনুরাধা কাকিমার বীরেন কাকু সবকে। কিন্তু আপনার হয়ে আমি সওয়াল করতে যাবো কেন? আমাদের হয়ে আপনাকে সওয়াল করতে হবে, অন্য কারো হয়ে নয়। কারণ আমরা যেটা চাই সেটাই হয়, আর যদি না হয় যার হয় সেই বুঝতে পারে। না 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 না, মানে পাঞ্জাটা, এই পাঞ্জায় কতজনের রক্ত লেগে আছে তার হিসেব কিন্তু আমার জানা নেই। তাই আপনি আমার সঙ্গে এমন কিছু ব্যবহার করবেন না যাতে করে আমার পাঞ্জার এই দাগটা
গলার মধ্যে বসে না যায়। না না মানে আপনার কাজটা আমি করার চেষ্টা করব। ঠিক আছে, আপনার সঙ্গে আবার পরে দেখা হবে। আমি জানতাম সোজা মনে কি উঠবে। হ্যাঁ, সেই জন্য তো আঙুলটা একটু বেঁকাতে হলো। এই চাই আমিও মহাকামতে মাকে যে কলকাতার কোর্টে চলে যাই, তারপর আমি আর জয়িতা বাড়ি যাবো সুখের সমুদ্রে। যাও আর দেরি না করে বেরিয়ে পড়ো। যাও আশীর্বাদ করুন স্যার। আপনার ছানা তো না। অমূল্য, জালে কটা কাতলা পড়লো? একটা দুটো করে দেবে, ভালোই পড়লো বস। এইবার অনেক কাতলা বলে নতুন রেসিপির অভাব হবে না। এইবার শুধু একটু খেলিয়ে পাড়ে তোলা। ভেঙে গুড়িয়ে দেবো ওদের ওই বেআইনি আখড়া। আর সেই গুড়ি দেওয়ার শক্তি আমি পেয়ে গেছি। কটা দিন ওই পাগল মানুষটাকে আমি ফলো করছিলাম। আজ আমি ভালো করে বুঝতে পেরেছি সেই মানুষটা আমার খুব কাছের এক আপনজন। কোন মানুষটার কথা বলছো অগ্নিশিখা? ওই মানুষটা যে মানুষটা আমাদের এই নবজাগরণ পত্রিকার অফিসে সমস্ত গোপন খবর পৌঁছে দেয়, আর তার উপর ভিত্তি করে আমার সংবাদের হেডলাইন রেডি করতে কোনো অসুবিধা হয় না। তাহলে সেই মানুষটাকে এখন তুমি চেপে ধরো। হ্যাঁ, ধরবো মঙ্গল, ধরবো। খুব শিগগিরই তাকে চেপে ধরবো। আমি চেপে ধরবো সেই মানুষটাকে। কোন মানুষটাকে মঙ্গল? যে মানুষটার জন্য আমার দিদি গায়ে কলঙ্কের কালি মেখে পাপুর কাছে ঝুলে আত্মহত্যা করেছিল। তুমি কি বলছো মঙ্গল? হ্যাঁ অগ্নিশিখা, হ্যাঁ। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পারি সেই মানুষটার কথা। এই কথাটা বলার জন্য সে এতদিন কাছে ছিল। আর সেই শয়তানটা ডানাতে আছে কামড়ের দাগ। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে ওদের ওই খাঁটি আমি টেনে ঘুরিয়ে দেবো। উঠে গেল গো, একদিকে শিব আর একদিকে শক্তি। যোগনিদ্রা থেকে জেগে উঠে শিব শক্তিকে আবাহন করছে, আর শক্তি ধীরে ধীরে শিব অবয়বে বিলীন হয়ে যাচ্ছে। এইবার ঘটবে মহাপ্রলয়। শিব শক্তি এখনই অদৃশ্য হয়ে যাবে। হ্যাঁ, তাই তো এই মুহূর্তে আমাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে হবে শিবকে শান্ত করার জন্য। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর ঢঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর ঢঙ্গে। তাথই থই ধিমি ধিমি দম দম, তাথই থই ধিমি ধিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে, ভয় কি মরণে, ভয় কি মরণে। ভয় কি মরণে। বাবা, কি আমাকে বাবা বলে ডাকলো? আমি কি ভুল শুনলাম নাকি? আমি বাবা? কি ওই তো আবার আমাকে বাবা বলে ডাকছে। কে ডাকছে আমাকে? কে? বাবা, না 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 না, সরে যা। আমার মাথা সব কিছু কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। সরে যা। আমারও যে সব গোলমাল হয়ে যাচ্ছে বাবা, সব গোলমাল হয়ে যাচ্ছে। না না, তুই সরে যা না। তোমার ওই মলিন মুখ, তোমার ওই মলিন ছেঁড়া পোশাক দেখে তোমাকে চিনতে না পারলেও তোমার ওই কণ্ঠ যে আমার বড্ড চেনা বাবা, বড্ড চেনা। অগ্নিমা বাবা, বাবা কেন তুমি এভাবে হারিয়ে গেলে বাবা? ওরে মা, হারিয়ে না গেলে এত হারানো খবর আমি কি করে জোগাড় করতাম বলা? সেই হারানো খবরগুলো আমি কি করে তোর অফিসে পৌঁছে দিতাম? জানিস মা, রক্তাক্ত অবস্থায় আমি একটা নার্সিংহোমে গিয়ে ভর্তি হই। তারপর থেকে এই পাগলের ছদ্মবেশে শুরু করে দিই খেলা। কিছুদিন সুস্থ হওয়ার পর থেকে। তবে চিন্তা করিস না মা, এই খেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এই খেলা শেষ করবি তুই। ভয় কি মরণে? ভয় না না, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর ঢঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর ঢঙ্গে। তাথই থই
ধিমি ধিমি ধাম ধাম তাথই তাথই থই ধিমি ধিমি ধাম ধাম সঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর অঙ্গে ভয় কি মরণে ভয় কি মরণে ভয় কি মরণে ডিগ্রি ডিগ্রি আজ কোটি ডিগ্রি হবে আমার কারখানা বিল্ডিং কোনো বেআইনি এভাবে হয়নি এবার আমার মদের কারখানা রমরমিয়ে চলবে আর কারখানা নোংরা জল গঙ্গায় গিয়ে পড়বে গঙ্গা দূষণ হয়ে যাবে কেউ কিচ্ছু করতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না তারপর আমার আন্ডারগ্রাউন্ডে চলছে আফিমের লেনদেন রমরমা উড়ি উড়ি বাবা মণিপুর মায়ানমার নাগাল্যান্ড উড়ি বাবা এই আনন্দের কথা কাকে বলি রে বাবা তবে হ্যাঁ ডুবো মুকিল রিভলভারটা একটা দানার ভয়ে আমার ওই বেড়ে কেটেছে তবে না আজ আমার জিত আমার এই জিতকে কেউ আটকাতে পারবে না আমি জিতবই আমি আবার এখানকার সেরা রাজা সম্রাট ত্রিভুবন চতুর সঙ্গে লড়াই করতে এলে তাকে শেষ হয়ে যেতে হবে শেষ চলে যেতে হবে ছুটছে সবাই ত্রিভুবনের পেছনে ছুটছে কারণ আমি সবাইকে ত্রিভুবন দেখিয়ে দিচ্ছি ত্রিভুবন দেখিয়ে দিচ্ছি আর আমাকে কেউ ধরে রাখতে পারবে না এই ব্যাগের মধ্যে সমস্ত ডকুমেন্ট মানে সমস্ত প্রমাণপত্র আছে এর মধ্যে আছে আমার পাসপোর্ট একবার এয়ারপোর্টে পৌঁছতে বলে সোজা দুবা আর আমাকে পাইকে উড়ি বাবা আমার কাজ শেষে হওয়া না এখানে দাঁড়িয়ে থাকতে চলবে না আমাকে সরে পড়তে হবে কোথায় পালাবে তুমি কলির অসুর এই অগ্নিশিখার আগুনের শিখার থামবে না অনেক মানুষের রক্ত চুষে খেয়েছো অনেক রক্ত ঝরিয়েছো এই পৃথিবীর বুকে আজ তোমার রক্তে পৃথিবীর মাটি শান্ত হবে কোথায় পালাবে রোহন বাবু পালিয়ে বাঁচতে পারবে না গঙ্গা মায়ের অভিশাপ তোমার মাথার উপরে গঙ্গা মা তোমায় ছাড়বে না কিছুতেই না চৌধুরী তোমার পালাবার পথ বন্ধ কোথায় পালাবি তুই আমার হাতেই হবে তোর শেষ যাত্রা না পালাবার পথ নেই পিপিলিকার টানা হয় মরিবার তরে না দিয়া তুই অন মেয়ে হয়ে কথা বলছিস তুমি বাবা নয় আর আমি মেয়েও নই তুমি শত্রু সমাজের শত্রু আর এই সমাজের শত্রু বেঁচে থাকার কোনো অধিকার নেই